একা একা ভাত খাওয়ার সময় আসে না ডালি। বাবার চেম্বারটা হয়তো পুড়ে গিয়ে বাবার রোজগারটা হয়তো কমে গেছে, কিন্তু সংসারটা এখন বাবাই চালান। তার পেছনে বুড়োটার একটা সলিড ধান্দা আছে গো। ধান্দা? কিসের ধান্দা? বাবার চেম্বারটা তো মায়ের ভোগে, বাড়িটাও বন্ধক দেওয়া। এইবার ঠিক তোমার কাছ থেকে হোটেলের জমিটা ফেরত চাইবে, তুমি দেখে নিও। তার আগে এই বাড়ি থেকে কেটে পড়ো। আমিও কদিন ধরে এই কথাটাই ভাবছি বৌদি, কিন্তু এক্ষুনি বাবাকে ছেড়ে চলে গেলে লোকে কি বলবে বলো তো? লোকে কি বলবে? লোকনিন্দা হচ্ছে সমুদ্রের ফেনা, আজ আছে কালকে নেই। বাবা যখন তার যথাসর্বস্ব আমাদের দু ভাইকে দিয়েছিল, তখন কিন্তু আমরা কথা দিয়েছিলাম যে সপ্তমীর বিয়ের দায়িত্বটা আমরাই নেব। অত অঙ্ক কষে চললে জীবনটা চলে না ঠাকুরপো। তাহলে এই মুহূর্তে আমাদের কি করা উচিত বৌদি? তোকে যে ফ্ল্যাট বুক করতে শহরে পাঠিয়েছিলাম, তার কি করলি? আজকেই অ্যাডভান্স করে এলাম। একই কমপ্লেক্সের পাশাপাশি দুটি ফ্ল্যাট একদম রেডি আছে, যেদিন ইচ্ছা ঢুকতে পারো। ভেরি গুড। তাহলে বাকি টাকার জন্য কালকে ব্যাংকে দরখাস্ত করে দিই। বাবাও ব্যাংক লোনের জন্য চেষ্টা করছেন, যদি পেয়ে যান তাহলে নতুন করে চেম্বার করে নতুন করে গবেষণার কাজ শুরু করবেন। তাই যেন হয় ঠাকুরজি, তাই যেন হয়। আমি তো দিন শয়নে স্বপনে নিশি জাগরণে ঠাকুরের কাছে সেই প্রার্থনাই করি। আমিও তারা মায়ের কাছে মানত করেছি, ভাবছি এই শনিবার তারা মায়ের মন্দিরে গিয়ে একটা পুজো দিয়ে আসবো। এই বলছি তোরা পুজোর খরচের জন্য দু ভাই মিলে যদি আমাকে কিছু টাকা ধার দিস। না 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 না, ওসব পুজো টুজো দিয়ে কোনো লাভ হবে না ঠাকুরজি। ঠাকুর তো আর ম্যাজিক করে বাবার পুড়ে যাওয়া চেম্বারটা নতুন করে দিতে পারবেন না। ঠিক বলেছো বৌমা, আমিও তো সপ্তমীকে সে কথাই বলছিলাম যে শুধু ভক্তি আর পুজো আচ্ছাতেই যদি কাজ হতো, তাহলে মানুষ ডাক্তার উকিলের পেছনে অত পয়সা ঢালতো না। সামান্য কয়েকটা টাকার জন্য অত ভেবে কি লাভ বাবা? আমার মন যখন চাইছে। কিন্তু আমার হাত তো এখন একদম খালি, কারখানার অবস্থাটাও বিশেষ ভালো নেই। আমি হোটেলের জন্য সমস্ত পয়সা আমি খরচা করে ফেলেছি। ওদিকে ভরদ্বাজবাবু কিছু কথাই বলছে না, আজকাল বলে সময়টা কাটিয়ে দিচ্ছে। আশ্চর্য, তোরা দু ভাই মিলে 1000টা টাকাও দিতে পারবি না? পারলেও অতগুলো টাকা আমি খরচা করতে পারবো না। বদাম বাবার মঙ্গলের জন্য পুজো দেওয়াটা তোদের কাছে ফালতু বলে মনে হচ্ছে? হ্যাঁ, এই অসময় আমার জন্য অতগুলো টাকা খরচ করার কোনো দরকার নেই। না বাবু না, সপ্তমী যখন মানত করেছে তখন পুজো আমাদের দিতেই হবে। দিতে হবে বললেই তোর হবে না রাজাদা। বাবা যে আজ রিক্ত, নিঃস্ব, সহায় সম্বলহীন। তিনটে ছেলের বাপ কখনো সম্বলহীন হতে পারে না। এই নাও টাকা। এতগুলো টাকা তুমি দেবে কেন? কোথায় পেয়েছো তুমি এতগুলো টাকা? বাবু আমাকে মাসে মাসে 50 টাকা করে হাত খরচের জন্য দিয়েছে, তার থেকেই জমিয়ে রেখেছিলাম। কিন্তু ও টাকা তুই এভাবে নষ্ট করতে পারবি না। আমি শিগগির ব্যাংক লোন পেয়ে যাব, তারপর না হয় তোরা পুজো দিস। হ্যাঁ বাবু, বাহ, টাকাটা বড়দা কিংবা ছোটদা দিলে আপনি কি ফিরিয়ে দিতে পারতেন? তবে যে আপনি 3 ছেলে বলে নিজেকে গর্ব করতেন। রাজা, তাহলে সব মিথ্যে। রাজা, আমি আপনার ছেলে নই, চাকর। তাই চাকর হয়ে হাত পেতে মাইনে নেব, কিন্তু ছেলে হয়ে বাপের পায়ে প্রণামী দিতে পারবো না। বাহ বাবু, বাহ। রাজা, আমি ভুল করেছি রে। তুই আমাকে ক্ষমা কর। তুই মানুষ না রে, তুই দেবতা। নে সপ্তমী, নে আমার পাগল ছেলের টাকাটা তুই মাথায় তুলে নে। দাও রাজাদা, দাও এই টাকাটা নিয়ে আমি পৃথিবীর সব অকৃতজ্ঞ সন্তানদের মুখে চুনকালিটা মুছিয়ে দিলাম।
এই সমস্ত খোঁচা দেওয়ার কথা শুনলে আবার আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল বাবা। সত্য কোনোদিনই হাঁটতে পারে না ডাক্তারবাবু। তাই তো নতুন চেম্বার খোলার জন্য আপনাকে ব্যাংকে থেকে 1 লক্ষ টাকা লোন দেবে বলেছে। সত্যি বলছি জীবন? হ্যাঁ ডাক্তারবাবু, আমি এইমাত্র ওদের সঙ্গে কথাবার্তা বলে আসছি। আমি ফর্ম নিয়ে এসেছি, কিন্তু এটা কাল সকালেই জমা দিয়ে দেবেন। কিন্তু এর সঙ্গে আর কি কাগজপত্র লাগবে? কিচ্ছু লাগবে না। আপনার 2 ছেলে গ্যারেন্টার থাকবে, অর্থাৎ জমিনদার থাকবে। এই ফর্মে সই করতে হবে। সামান্য সই করলেই যদি আমি এই বিপদ থেকে উদ্ধার পাই, তাহলে ওরা যে হাসি মুখে আমার পাশে দাঁড়াবে জীবন। দাঁড়ান বাবা দাঁড়ান, ব্যাপারটা আগে আমাকে বুঝে নিতে দিন। এই কেসটা কি বলুন তো কম্পাউন্ডার বাবু? কিছুই নয়। ডাক্তারবাবু যে সময় মতন না টাকা দিতে পারলে তার ছেলেরা তার জামিনদার থাকবে। কিন্তু আমরা সই করার পর যদি বাবা টাকাটা ফেরত না দিতে পারে, তাহলে তো আমাদেরই এসে ধরবে। ও তুই কিচ্ছু ভাবিস না বলেন। গবেষণাটা শেষ করতে পারলে আমি লাখ লাখ টাকা রোজগার করব, সবার সব দেনা শোধ করে দেব। ডোন্ট মাইন্ড বাবা, এই সময় তোমায় হেল্প করতে গেলে হয়তো আমরাই সর্বশান্ত হব। বাবুর এই বিপদের দিনে তোমরা শুধু নিজেদের কথা ভেবো না ছোট বাবু, সইটা করে দাও। শাট আপ! আমাদের ঘরের ব্যাপারে তুমি একদম নাক গলাবে না। বাবা বাবা, অত কথার তো দরকার নেই। তুমি এই বাড়িটা বিক্রি করে সবার সব দেনা মিটিয়ে দাও বাবা। না 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 না, এ বাড়ি বিক্রিটা যে একেবারেই অসম্ভব, আইন মাফিক। এটা তো আমাদের কাছে বন্ধক আছে। তাতে কি হয়েছে? এই বাড়ির দাম 2 লাখ টাকার অনেক বেশি। বাড়ি বিক্রি করে আমি ভরদ্বাজের টাকা মিটিয়ে দেব। কিন্তু ভরদ্বাজ বাবু যে টাকার দাবিতে মামলা করে বসে আছে, আগে সেটাকে সামলা, আইন মাফিক। আপনারা মামলা করেছেন, আমরা তো কোনো নোটিশ পাইনি। ওটাই তো সুরে নুকিলের ক্যাপাকাইতি। এই আদালত একতরফা হুকুম দিয়ে দিলে 1 মাসের মধ্যে টাকা ফেরত না দিতে পারলে এই বাড়ি আমরা কক করে নেব, আইন মাফিক। ওটা বাবার ব্যাপার, বাবাই বুঝবেন। শুনেন টাকা, আপনি কিরম আছেন? ভালো আছেন? এই ভরদ্বাজ বাবুকে আমার কথা বলেছেন তো? বলেছি বই কি, এই ভরদ্বাজ তোমাকে এক্ষুনি হোটেলের কাগজপত্র নিয়ে দেখা করতে বললো। জয় মাতারা, জয় মাতারা! কি ভালো খবর নাই নিয়ে এসেছেন আপনি। এই শুনুন, আপনি আজ আমাদের এই বাড়িতে খাওয়া দাওয়া করে তবেই যাবেন। হ্যাঁ, আবার এইসবই কি দরকার? এই ডাক্তার বাবু হয়তো আবার রাগ করবে। তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি বড় বংশের মেয়ে, অতিথি সরকার আমার পরম ধর্ম। সেই ধর্মপথ থেকে কেউ আমাকে সরাতে পারবে না। আপনি আসুন উকিল বাবু, আমি সব রেডি করছি। আসুন। বাসন, তুই এই সুরেন কাকাকে নিয়ে বাড়ির ভিতরে আয়। আমি একটু গোবিন্দ ঘোষের দোকান থেকে, মিষ্টি দোকান থেকে একটু মিষ্টি নিয়ে আসি। নলের গুড়ের জল ভরা ডাল শাঁস। হ্যাঁ, আসুন উকিল বাবু আসুন। না ডাক্তার বাবু, তাহলে আদালতের কথাটা মাথায় রাখবেন। এই পথে বসার আগে আপনি মাত্র 30 দিন অর্থাৎ 1 মাস আইন মাফিক। তাহলে ডাক্তারবাবু এই কাগজগুলো কি আমি ফেরত দিয়ে যাব? হ্যাঁ তাই যাও। আমি ভুলে গিয়েছিলাম এই যুগের ছেলেরা সব নেবার সময় ছিনে যোগ, আর দেবার সময় পুত্র শোক। আপনি ওই কাগজটা আমাকে দিন জীবনদা, আমি সই করে দিচ্ছি। না রাজা না,
আইনের চোখে এই কাগজে তুমি সই করতে পারোনি। তুমি সন্তান হলো, তুমি সন্তান নয়, সন্তান নয়। কেন আমি যোগ্য হলাম না? কেন আমি আপনার ছেলে হয়ে জন্মালাম? কেন কেন কেন? এক দুই তিন, সামনে রঙিন স্বপ্নের দিন। 3 4 5, নতুন সমাজ, সবার উপরে টাকা, নেই কোনো লাজ। 6 7 8, বাপ মাকে ভুলে যা, নিজেরটা বুঝে না। 8 9 10, মিয়া বিবি ফ্ল্যাট বাড়ি, খাবার টেবিলে শুধু চাউমিন কাটলেট সস, খাবার টেবিলে শুধু চাউমিন কাটলেট সস। ও ও রাজা, রাজা তুই আমার একটা কথা রাখ, তুই এ বাড়ি থেকে চলে যা। না বাবু না, আমি তো আর আপনার ছেলে নই যে সুদিনে আপনার পায়ে আমি প্রণাম করব রাজা, আর দুর্দিনে আপনাকে আমি পিঠ দেখাবো রাজা। আমি আপনাকে ছেড়ে কোনোদিন কোথাও যেতে হবে। যে নিজেই আশ্রিত সে কি অন্য কাউকে আশ্রয় দিতে পারে? বাবু, আজ ঘরে ঘরে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের জায়গা হলে বুড়ো বুড়ো বাপের জায়গা হয় না। পোষা কুকুরের জন্য বাড়িতে মাংস ভাত থাকলেও বাপের পাতে পান্তা ভাত পড়ে না। তবু বিশ্বায়ন আর উন্নয়নের ব্যান্ড বাজে নতুন যুগের ছেলেরা চিৎকার করে গাইতে পারে। এই শরীরে তারে তারে সে তার বাজে, মনের জানালা খুলে তুমি শুনবে কি
আস্তে আস্তে রিমঝিম, অত নাচিস না। সবার আগে এই সুটকেস ভর্তি টাকাগুলোকে অনেক কিছু কোথায় লুকিয়ে রাখতে হবে। ও দাদা, নাচবো না তো কি করবো? আজ আমরা পুরো 7 লক্ষ টাকার মালিক হয়েছি। 7 লক্ষ টাকা না দিদি ভাই, আমি এক বছরে ধান জমিতে চাষ করে ধান বিক্রি বাটা করে এই টাকাটা নিয়ে এলাম। এর মধ্যে আমার 1 লাখ টাকা কমিশন আছে। তার মানে বাকি 6 লাখের মধ্যে বাবার 2 লাখ, দাদার 2 লাখ আর আমার 2 লাখ। আমার বাড়ির আমদার, তুই এখন বোনের বাড়ির বউ, বিয়ের পরে তুই আমাদের সমান ভাগ নিবি কেন? কেন নেব না? বাবার টাকার ওপর মেয়ে আর ছেলের সমান অধিকার। বাবার টাকা না, এটা রাহুলের টাকা। আমরা বাপ দাদাতে অনেক বুদ্ধি খাটিয়ে তবে মাথায় টুপি পরে এই টাকাটা রোজগার করেছি। এ ভুবন, পাগল হয়ে গেলে নাকি? এই নিজেদের মধ্যে এই ঝামে ঝগড়া করে সবাই মিলে মারা পড়বো। ঠিক আছে, টাকা পয়সা ব্যাপারে বাবা যেটা বলবে সবাইকে সেটাকে মেনে নিতে হবে। আচ্ছা, আপনি হিসাবের খাতায় এদিক ওদিক করে সবকিছু লিখে রেখেছেন তো? ও সব কথা ভাববেন না। এই রাহুল কোনোদিন এই হিসাব দেখিনি আর দেখবিও না। কিন্তু ওর বউটা ভীষণ ধরিবাজ। আপনি সব 2 নম্বরই খাতা সব হিসাব করে রেখেছেন তো? ও সব চিন্তা করবে না, আমাদের খাতায় লেখা আছে আমার বাড়িতে আর ধান করে আগুন লাগায় এবছরের ধান চাষের 1 পয়সাও ঘরে আসি। সাব্বাস। কিন্তু ওই শহুরে মেয়েটা হাজার চেষ্টা করো আমাদের এই কায়দাবাদিটা ধরতে না পারে। হ্যাঁ, এখন চলুন এই টাকাটা নিয়ে যাওয়া যাক। আমিও আপনাদের সঙ্গে যাব। টাকা পয়সার ব্যাপারে আমি বাপ ভাই কাউকেই বিশ্বাস করি না। শুনবে কি শুনবে কি শুনবে কি বলো, শুনবে কি শুনবে কি শুনবে কি বলো, শুনবে কি শুনবে কি শুনবে কি। আশ্চর্য! এইভাবে এরা বছরের পর বছর রাহুলের সর্বস্ব লুট করে তাকে ফাঁকি দিয়ে চলেছে, অথচ এর কোনো বিচার হবে না। কি করে বিচার হবে অজান্তা? এবারেতে যে বাঘের উপরেই হরিণ পোষার দায়িত্ব পড়েছে। তাই আপনার সাহায্য আজ আমার চাই। আজ ধান বিক্রির টাকা এসেছে, কিন্তু ওরা মিথ্যে কথা বলে সেই টাকাটা আত্মসাৎ করতে চাইছে। জানি অনেক দিন ধরে এই জোর চুরিটা চলছে, কিন্তু অন্ধ বিশ্বাসে রাহুল সেদিকে একবারও ফিরেও তাকায়। বিশ্বাস নয়, জ্ঞান হওয়ার আগেই রাহুলকে ওরা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তাই কালোকে সাদা আর সাদোকে কালো বলে ছেড়েছে। তাই তো রাহুল আজ ওই শয়তানি কাঠের পুতুলের মতন সৌরদ্দাজের শয়তানির রথে চড়ে বসে আছে। এইবার রাহুলের জীবনে একটা মোক্ষম ঘাতে ওর ঘুম ভাগাতে হবে। সেখানে আমার ভূমিকা কি হবে অজান্তা? তুমি ম্যানেজার বাবুর ঘরের বাইরে গোপনে পাহারা দাও, আর সময় মতো টাকার সুটকেসটা এখানে নিয়ে আসবে, বুঝেছো? নিশ্চয়ই নিশ্চয়ই আনবো। এ বাড়িতে ক্রমশ আমি নিজেকে মানুষ বলে ভাবতেই ভুলে যাচ্ছি। কেন তুমি এখানে পড়ে আছো কার্তিক? কেন তোমার বউকে নিয়ে নিজের স্বাধীন সংসারে ফিরে যাচ্ছ না? আমি যে ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তাই ওর খেয়ালের উপর আমি কোনো জোর খাটাতে পারি না। দেখি এবার এই অজান্তার চেষ্টায় রিমঝিম আমার সংসারকে ফিরিয়ে নিয়ে আসতে পারি কিনা। ফেরাবো কার্তিক, ফেরাবো। রিমঝিমকে আমি তোমার সংসারে নিশ্চয়ই ফেরাবো, কিন্তু তার আগে এদের এই জাহাজটাকে আমি যে কখন মাছ দরিয়ায় ডুবিয়ে দেব তা ওরা জানতেও পারবে না। তবু যা করার খুব সাবধানে করবি রে। সেদিন সবার সামনে তোকে যেভাবে ওর পায়ে ধরে ক্ষমা চাইতে হলো, ক্ষমাটা তো আমি তোমার জন্যই চেয়েছিলাম বাবা। এইবার শাসনের সিংহাসন থেকে ওই ওষুধটাকে পতন করে তোমার সিংহাসন আমি তোমাকেই ফিরিয়ে দেব বাবা। সে আসনে বসে কি লাভ? নিজের ছেলেকেই যদি ফিরে না পায়। রাহুলের মনে যে 20 বছর ধরে অন্ধকার জমে আছে, তা তো একদিনে কাটবে না বাবা। তাই তো আমি ভেবেছিলাম
বাড়ির আড়ালে ছিলাম বলি হয়তো ও আমাকে অস্বীকার করতে পেরেছে, কিন্তু চোখের সামনে নিজের বাবাকে দেখলে মায়া মমতার টানটাকে ভুলে থাকতে পারবে না। কিন্তু এতদিনেও সে আমার সঙ্গে একটা কথাও বললো না। কথা না বললেও আড়াল থেকে সব সময় ও তোমাকে লক্ষ্য করে, কার্তিকদার কাছ থেকে তোমার খোঁজ খবর নেয় বাবা। আমার রাহুল আমার খবর নেই? হ্যাঁ বাবা হ্যাঁ, এইবার একটা মোক্ষম ঘা দিয়ে ওর ঘুমটা ভাগাতে হবে, বুঝেছো? ঘা দিবি মানে? কি করবি তুই? দরজাল বউ হয়ে একটু শ্বশুরকে হেনস্থা করব, তার জন্য তুমি আমাকে মাফ করে দিও বাবা। হ্যাঁ বুঝেছি। তার মানে আমাকেও তোর সঙ্গে তালে তাল মিলিয়ে অভিনয় করতে হবে। হ্যাঁ গো হ্যাঁ। চুপ চুপ, রাহুল না এদিকেই আসছে, সুতরাং খেলা শুরু। আমি পারছি না বাবু। আচ্ছা আমি ছাড়া কি এ বাড়িতে আর কেউ নেই? আমার নিজের লোক বলতে তো ওই তোমার স্বামী রাহুল, সেই এখন ফিরেও তাকায় না। তোর আমি কার কাছে যাবো মা? তা আমি কি জানি? দিন রাত তোমার এই নাকি কান্না শোনার জন্য আমি এখানে এসেছি নাকি? ও ভাবে বলছো কেন বৌমা? আমি না তোমার শ্বশুর? শ্বশুর বলে কি নিজের ছেলের বউয়ের উপর অত্যাচার করে অধিকার পেয়ে গেছো? অযোধ্যা, কেউ তোমার উপরে কোনো অত্যাচার করেনি। মানুষ মানুষের কাছেই তার সুখ দুঃখের কথা বলে। সেটা আমি কেন শুনবো বলতে পারো? শুনবে, কারণ তুমি এই বাড়ির বউ। আরে এই বাড়ি ভর্তি এত মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, নিজের ছেলে আছে। না নেই। আমি আজ নদীর চড়ে পড়ে থাকা ভাঙা নৌকোর মতন একা আমার ঘরের সব দরজা খুলে রেখেও আমার মরাই অন্ধকার। তাহলে আমি সেখানে আলো জ্বালবো কেমন করে বলতে পারো? পারবে না, পারবে না, তোমরা কেউ পারবে না। নিজের রক্ত যেদিন কথা বলবে, 20 বছরের সব অন্ধকার মুছে গিয়ে সত্যের আলো জ্বলে উঠবে। আলো জ্বলার আগে দাদা, 20 বছর আগে বাবা সেই মৃত্যুর কথা চোখের সামনে ভেসে উঠবে দাদা। সেই বন্দুকের গুলি, রক্ত, বাবা সেই সেই চিৎকার মনে আছে দাদা? সব মনে আছে, ভুলিনি, ভুলতে পারবো না। তাই তো বদ্ধ ঘরের বাইরে এসে আমি এক প্রায়শ্চিত্তের প্রহর গুনছি, এক গোপন পাপের একটা ব্যাপার লক্ষ্য করছো কাকা, বাবা কিন্তু বন্ধ ঘরের বাইরে আসার পর বাবা কিন্তু আর একটাও ইঞ্জেকশন নেয়নি। হ্যাঁ, বৌমা আসার পর এ বাড়িতে অনেক কিছুই নতুন দেখছি, কিন্তু আমিও একটা কথা ভাবছি। কি কথা? এতদিন সন্তান সে তোকে মানুষ করেছি, সব দায়িত্ব আমরা নিয়েছি, তুই দায়িত্ব নে। আজ যদি আমার বাবা বেঁচে থাকতো। কেঁদো না কাকা, কেঁদো না। কাঁদছি না রে, আজ আমার আনন্দে চোখে জল আসছে। তোরা তো হানিমুনে গেলি না, এবার বাবাকে একটু তৃপ্তি করে নিয়ে আয়। কেদার বদ্রী, কাশী, বৃন্দাবন। তাহলে তো খুব ভালো হতো কাকা বাবু, কিন্তু এই দুদিনে অতগুলো টাকা কোথায় পাবেন বলুন? এবছর ধান বিক্রি করে তো 1 পয়সাও পাওয়া যায়নি। কেন টাকা পাওয়া যায়নি কেন? ম্যানেজার বাবু বলে করছিলেন ধান কলে আর ওই 7 লাখ টাকার ধান নাকি একবারে পুড়ে ছাই হয়ে গেছে। সে কি, খামার বাড়িতে কবে আগুন লাগলো? কই, আমি তো কিছুই জানি না। শুধু আপনি কেন, আমি খবর জানি না, কারণ গত 1 বছর আমার থানা এলাকা কোথাও কোনো আগুনের রেকর্ড নেই। তাহলে বৌমা হয়তো ভুল শুনেছে। তোরা টাকার জন্য ভাবি না, তোরা কালই বেরিয়ে পড়। তবুও যদি সত্যি আগুন লেগে থাকে, তাহলে সেই কথাটা ওরা আমাকে জানালো না, তোমাকে জানালো না কেন কাকা?
ম্যানেজার কাকা, ম্যানেজার কাকা, ডাকছো রাহুল বাবা? আমাদের খামার বাড়িতে আগুন লেগে নাকি 7 লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। মানে ওই তো তাই, সে কথাই তো লেখা আছে। হ্যাঁ, আমিও তো সেই কথাই বলছিলাম, খাতায় তো আর মিথ্যে কথা লেখা থাকবে না, তাই না? কিন্তু এই অফিসার বলছেন যে আগুনের নাকি কোনো রেকর্ডই নেই। থানায় খবর দেওয়া হয়নি বৌমা। মাঝরাতে আগুন লেগেছিল, এই আমার চোখের সামনে এই দাউ দাউ করে সব জ্বলে ছারখার হয়ে গেল। কি বলছো দামোদর? হায় হায় হায়, এত টাকা চার্জ করে আমরা যে পথের ভিখারি হয়ে গেলাম। কিন্তু দামোদর বাবুর খোঁজে আমি আজ সকালে ওখানে গিয়েছিলাম। আপনাদের খামার বাড়ির ধান কাল সব বহল তবে তো সেখানেই দাঁড়িয়ে আছে। তার মানে মিথ্যে কথা বলে মিথ্যা হিসাব দেখিয়ে আমাদের 7 লাখ টাকা চুরি করেছেন। চুপ করে আছেন কেন? জবাব দিন। মানে মানে আমি কি বলবো, কি করবো আমি নিজেই জানি না। আর কিছু নেই। টাকাটা কোথায় লুকিয়ে রেখেছেন বলুন। জানি না। জবাব দিন। ওকে ওকে আমার হাতে ছেড়ে দিন, আমি 1 মিনিটে ওর টাকার খবর বের করে আনছি। 1 রাত লকাবের ভাত পেটে পড়লে সব টাকা বমি হয়ে বেরিয়ে আসবে। টাকা পাওয়া গেছে রাহুল। ম্যানেজার বাবুর এই সুটকেসে 7 লাখ টাকা ভর্তি করা আছে। বাহ, চমৎকার। এতদিন যে থালায় ভাত খেয়েছেন আজ সেই থালাতেই থুতু ফেললেন। আপনি ওকে নিয়ে যান অফিসার। টাকা যখন ফেরত পেয়ে গেছেন তখন চুরির কেস দিয়ে কি লাভ? ঠিক বলেছেন অফিসার, টাকা ফেরত এসেছে। দামোদরও তার ভুল বুঝতে পেরেছে। যাও দামোদর, ভিতরে যাও। দ্বিতীয়বার এমন কাজ করো না। না না না, এই কান ধরছি, এই কান ধরছি আমি। স্যার, ডাক্তারবাবু চেম্বারে আগুন লাগার ব্যাপারে আপনার একটা বয়ান চাই। এখানে বাঁচলেও ওখানে হয়তো আপনাকে কেউ বাঁচাতে পারবে না। চলুন। তাহলে এই টাকাটা আমি কি করব রাহুল? টাকাটা তুমি কাকার হাতে তুলে দাও। হ্যাঁ হ্যাঁ, দাও কাটিং আমার হাতে। রাহুল, তুমি কি পাগল হয়ে গেলে? এইভাবে তুমি কাকা বাবুকে বিপদে ফেলে দিচ্ছ। বিপদ? কিসের বিপদ? আরে বাবা, ম্যানেজার বাবু যদি ওই টাকাটা আবার চুরি করার জন্য মাঝ রাতে কাকা বাবুর গলায় ছুরি বসে আবার টাকাটা ছিনতাই করে নিয়ে চলে যায়, একবার যে পাপ করেছে তার কি কোনো বিশ্বাস আছে গো? রাইট, তুমি আমার ঠিক সময় আমার ঠিক ভুলটা ধরিয়ে দিয়েছো। তুমি ওই টাকাটা ঘরে নিয়ে গিয়ে সিন্ধুকে তুলে রেখে দাও। আমি কিছুতেই আমার কাকার জীবন নিয়ে কোনো ঝুঁকি নিতে পারবো না, কিছুতেই না। তাহলে এই টাকাটা নিয়ে আমি তোমার ঘরেই অপেক্ষা করছি। আহারে, কি জিনিস, কি দরে গেল। তাহলে আমিও যাই কাকা বাবু। ঘরে গিয়ে তো আপনার টাকাটা আবার গুনতে হবে না? এই শয়তানি, তো সাহস তো কম নয়। আবার ঘোড়া দিয়ে আমাকে কিস্তি দিতে যান। ঘোড়াটা কিন্তু আপনার একার নয়, আমারও। এবার মাঠে নামুন, দেখুন রেসটাকে যেতে। তোমার জন্মের আগে থেকে ওই আমি রেসের মাঠের ম্যানেজার হয়েছিলাম। অনেক সারা জীবন অনেক ঘুঁটি মেরেছি, মাঠের বাইরে ফেলে দিয়েছি। আর তুমি তো কোন ছাড়, সারা জীবন খরগোশ শিকারি করে এসে নিজেকে শিকারি বলে ভেবে এসেছেন, কিন্তু এবার যার পাল্লায় পড়েছেন সে কিন্তু বেড়াল নয়, একটা বাঘিনী। তোমার শিকার খেলা সব আমি মিটিয়ে দেব। আমার না বড় দয় ভট্টাচার্য,
কাল সূর্য ডোবার আগে তুমি নিজের হাতে আমার পায়ের নিচে টাকাটা এ আমার প্রতিজ্ঞা। আয় কালিদা প্রমাণ দাগি। মাননীয় শ্বশুর মশাই, মেয়েদের 36 কালার মাত্র একটা নমুনা আপনাকে আমি দেখালাম, এখনো আমার 35টা স্টকে আছে। আপনার মরণের পথে মাত্র 35 পা। না না বাবা, কথা বাইরে কোনো লাভ নেই। একবার যখন পা বাইরে দিয়েছি সেখান থেকে আর ফিরে আসা যায় না বাবা। তুই কি বলছিস বরেন? আমি বেঁচে থাকতে আমার ছেলেরা অন্য বাসা নিয়ে থাকবে আর আমি নিজের চোখে তাই দেখবো? কি করব বলো বাবা, ভরদ্বাজ বাবুর সঙ্গে হোটেলের চুক্তিপত্র সব সই হয়ে গেছে, তারপর ফ্ল্যাটের টাকা পয়সা সমস্ত সব দিয়ে দিই। এরপরেই এই ভাঙা বাড়িতে থাকাটা আমার মানায় না বাবা। কিন্তু তোরা চলে গেলে এই শূন্য বাড়িতে আমি কেমন করে থাকবো? কেন? তোমার সঙ্গে সব তুমি আছে, তোমার প্রাণের প্রিয় রাজা আছে। তবু সবাই মিলে একসঙ্গে থাকলে এই বুড়ো বয়সে অন্তত আমি তো একটু ভালো থাকবো। আজকাল দূরে দূরে থাকলেই সবাই ভালো থাকে বাবা। বাপ ছেলে ভাই বোন সব যে যার তার তার। কিন্তু কিন্তু আমি যে তোদের মাকে কথা দিয়েছিলাম রে, কোনোদিন এই সংসারকে আমি ভাঙতে দেব না। তাতে কি হয়েছে? মা তো আর উপর থেকে দেখতে আসছে না আমরা কি করছি কি না করছি। তবু তার আশীর্বাদের একটা দাম আছে রে। মা বাবার আশীর্বাদ ছাড়া কোনো সন্তান কোনোদিন বড় হতে পারে না। আর যাবার সময় আপনি আপনার ছেলেকে এইভাবে অভিশাপ দিচ্ছেন? অভিশাপ নয় বৌমা, আমি তোমাদের এক চরম সর্বনাশের হাত থেকে বাঁচাতে চাইছি। এইখানে থাকলেই আমাদের সর্বনাশ হবে। ডাক্তারি বন্ধ করে কি একটা গবেষণা নিয়ে মেতে উঠেছেন। এদিকে বাড়িটা বন্ধক দেওয়া আর বাড়ির সমস্ত জিনিসপত্র আপনি বিক্রি করে দিচ্ছেন। এরপর হয়তো তুমি হয়তো আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে সব শেষ করে দেবে বাবা। আমি ভরদ্বাজ বাবুকে কথা দিয়েছি। ভরদ্বাজ বাবুকে কথা দিয়েছিস মানে? মানে উনি চান না যে আমরা তোমার সাথে কোনো সম্পর্ক রাখি। আজকাল বাপ ছেলের সম্পর্কের মাপকাঠিটা কি হবে সেটা কি ওই ভরদ্বাজ বাবু ঠিক করে দিচ্ছেন? কেন দেবেন না? ওনার মতো একজন মহাপুরুষের নামে থানায় গিয়ে অভিযোগ করেছেন। বিনা কারণে নয়, ওই শয়তানটাই লোক লাগিয়ে আমার চেম্বারে আগুন দিয়েছে। তার তো কোনো প্রমাণ নেই বাবা। পুলিশ তো ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারেনি। না পারলো আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। ওদের ম্যানেজার বাবুকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছি। ঠিক করেছেন, সেটা তো অনেকেই চেম্বারের আশেপাশে ওকে ঘুরতে দেখেছে। মিথ্যে কথা, এই গ্রামের একটা মানুষও তার প্রমাণ দিতে পারেনি। ওরা ভয় পেয়েছে। ভরদ্বাজ বাবু নিশ্চয়ই ভয় দেখিয়ে ওদের মুখ বন্ধ করে দিয়েছে। ভয় হোক আর ভক্তিতেই হোক, মানুষ যদি মুখ না খোলে তাহলে তাহলে আমরা কি করতে পারি বলুন? তাহলে কি ওদের কোনো শাস্তি হবে না? কি করে হবে? দামোদর বাবু কি সেই দিন সারা রাত কলকাতায় ছিলেন এবং তার একজন প্রত্যক্ষদর্শীও পাওয়া গেছে। কি বলছেন আপনি? হ্যাঁ, উনি নাকি সেই দিন সারা রাত কলকাতা গ্লাসি নাইট ক্লাবে ফুর্তি করতে গিয়েছিলেন এবং তার সাক্ষী হিসেবে থানায় বয়ান দিয়ে এসেছে আপনারই বড় ছেলে বরেন। চমৎকার অফিসার, চমৎকার। আমি যা করেছি বেশ করেছি। ভরদ্বাজ বাবুর মতন সর্বনাশ আমি কিছুতেই আমি হতে দেব না। তবে ভরদ্বাজ বাবুকে পীর পয়গম্বর যাই বলুন না কেন, আনন্দের চোটে তাকে আবার যেন বাবা বলে ডেকে বসবেন না। এইসব কথা শুনে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল। এই তুমি তাড়াতাড়ি এখান থেকে চলো তো, চলো। যান মা, যান 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 যান। তবে কথা কি জানেন তো, এদেশের পুরুষ মানুষগুলো হচ্ছে গরুর মতো। প্রথম জীবনে মাস্টার মশাই এসে তার কান ধরে টানে,
আর দ্বিতীয় জীবনে তার স্ত্রী মানে বউ এসে তার কান ধরে টানে, আর তৃতীয় জীবনে সন্তান এসে জোড়া পায়ে তার বুকে লাথি মেরে চলে যায়। তো যান যান, আপনার কানে যখন টান পড়েছে যান 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 বাবু, তাড়াতাড়ি যান, এদের বুকে লাথি মেরে আপনারাও চলে যান। তুমি কিন্তু নিজের অধিকার সীমা ছাড়িয়ে যাচ্ছ মেয়েদারি। আমাদের বাপ ছেলের ব্যাপার, আমরা বুঝবো। পাগলের কথায় কান দিচ্ছ কেন? শুনুন বাবা, যখন যা পারবো আমি টাকা পয়সা দিয়ে আপনাদের সেবা করে যাব। চলো। না মা, লাগবে না। ভিখিরি যখন হতে পেরেছি তখন আর ভিক্ষুকের টাকা নিয়ে এই হাত নোংরা করব কেন? বাবা রে বাবা, ওই মাথার যন্ত্রণা কিন্তু তোমাকে বেশ ভোগাবে বৌমা। এই ওষুধটা নিয়ে যাও, রোজ সকালে খালি পেটে খেয়ে নিও। ওসব বিনা পয়সা ওষুধের দরকার নেই বাবা। আমি অনেক বড় বড় ডাক্তার দেখাবার ক্ষমতা রাখি। এসো এসো চলে এসো। এবার নিজেকে একটু বদলাবার চেষ্টা করো বাবা। নতুন যুগের রথটা নাহলে তোমাদের বুকের উপর দিয়ে চলে যাবে, তাতে কেউ আটকাতে পারবে না, কেউ না। চলো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন কেন ডাক্তার বাবু? কিসের লজ্জা? সব লজ্জা ভুলে ওরা কত সহজে রক্তের বাঁধন ছিঁড়ে বেরিয়ে গেল। দেখলি তো সব, তুমি দেখলি। তার জন্য তুমি দুঃখ পেও না বাবা। তাহলে আমি যাই ডাক্তারবাবু, দেখি ডাক্তারবাবুর মুখ থেকে কোনো কথা বের করতে পারি কি না। আচ্ছা কথা অফিসার, একটু দাঁড়াও। এদের উচ্ছেদ করার দায়িত্বটা তো তোমাকেই নিতে হবে। উচ্ছেদ মানে 1 মাসের মধ্যে তো আমাকে টাকাটা ফেরত দিলে না, তাই এই বাড়ি দখল নেওয়ার জন্যে একতরফা ডিগ্রি পেয়ে গেছি। এই সেই আদালতের কাগজ। দেখার কোনো কারণ নেই ইন্সপেক্টর, আপনি নিশ্চিন্তে চলে যান। আমরা আজই এই বাড়ি ছেড়ে দেব। তবু উচ্ছেদের সময় যদি কোনো ঝুট ঝামেলা হয়, শান্তি রক্ষার দায়িত্ব তো আপনাকেই নিতে হবে না। শুনুন ভরদ্বাজ বাবু, পুলিশ তো আপনার কেনা গোলাম নয়। উচ্ছেদের কাজে পুলিশের সাহায্য নিতে হলে আপনি একটা থানায় দরখাস্ত করবেন, আমি তারপর আপনার আবেদনের কথাটা ভেবে দেখব। চলি, গুড বাই। ডাক্তার, বাড়িটা কখন ছাড়ছো? এ বাড়িতে নিজে হাতে তালা না দিলে আমার বুকের জ্বালাটা মিটবে না। তোমার বুকের জ্বালাটা কোনোদিনই মিটবে না ভরদ্বাজ, ভুলে যেও না। ভুলে যেও না, আমি পুলিশের আইজির কাছে চিঠি দিয়েছি। 1000টা চিঠি পুলিশের দপ্তরে জমা হয়, কেউ তার খোঁজ রাখে না। হাসুন হাসুন হাসুন, এখন তো আপনাদের হাসার পালা। তবে স্বাধীনতার পর জওহরলাল নেহরু বলেছিল সমস্ত দুর্নীতিবাজকে গলায় দড়ি দিয়ে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দেওয়া হবে। তবে আজ পর্যন্ত একজনকেও গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়নি। আরে কোথায় ঝোলাবে বলুন? আজকের নেতারা তো গোটা ল্যাম্পপোস্টটাকে উপড়ে নিয়ে গিয়ে কালো বাজারে বিক্রি করে দিয়ে সব পয়সা খেয়ে ফেলেছে। এরপর আমরা গোটা দেশটাকেই বেচে দেবো। তবু আপনি বাঁচবেন না। কোথাও না কোথাও এক কংসের কারাগারে বন্দিনী যশোদার কলে আপনার মরণ ঠিক মায়ের দুধ খেয়ে বড় হচ্ছে। এ দেশের মায়েদের দুধে আমরা বিষ মিশিয়ে দিই, তাই কোনো কালাচার আর গোকুলে বাড়বে না। পঞ্চ তোদের মতো রাধাকে ঘর থেকে টেনে বের করে এনে বাজারে নিয়ে বসাবো। মুখ সামলে কথা বলবে ভরদ্বাজ। এই তো চাই ডাক্তার, ধীরে গালাগাল দাও, বলো এই সারা ভরদ্বাজ তুই নিবংশ হবি। আর ধাক্কা খাবার আগে বাড়ি থেকে বেরিয়ে যা। আমার লোকেরা বাইরে বসে আছে, আর 8 ঘন্টা অপেক্ষা করবে।
আর সব জিনিসপত্র সমেত লাথি মেরে তোদের পথের ফেলে দেবে। মনে রাখিস, মাত্র আর 8 ঘন্টা। কালিদাস কামাল লাগি। চলো চলো বাবা চলো, আমরা গাছতলায় গিয়ে আশ্রয় নেবো, তবু এখানে আর এক মুহূর্ত থাকবো না বাবা, চলো। হ্যাঁ মা, হ্যাঁ, গাছ কখনো বিশ্বাসঘাতকতা করবে না। তাকে তুমি জল দিলে সে তোমায় ফুল দেবে, ফল দেবে, কিন্তু শেকড় শুধু উপড়ে নিয়ে বুড়ো বাপের মুখে লাথি মেরে তারা চলে যাবে না। তবু সব হারিয়েও আমার বুকের ভিতরে কোনো অভিশাপের আগুন হয়ে জ্বলছে না রে মেহের আলী। শুধু একটাই কান্নার স্রোত আশীর্বাদের বন্যা হয়ে বলতে চাইছে, তোরা তোরা সুখে থাকিস, তোরা ভালো থাকিস। আপনিও সুখে থাকবেন বাবু। বাঁধন ছেড়ার সুখ, মুক্তির সুখ। রাজা, হ্যাঁ বাবু, চলুন আমার সঙ্গে চলুন। তোমার সঙ্গে কোথায় যাব? আমার ঘরে। তোমার ঘরে? হ্যাঁ, বাম্মা মারা যাবার পর বাবু আমাকে এখানে নিয়ে এসেছিল ঠিকই, কিন্তু রেল লাইনের ধারে সেই পুরনো ঝুপড়িটা আজও আছে। তাই তো সকাল থেকে মিস্ত্রি মজুর লাগিয়ে সেটার মাথায় নতুন টিনের চাল তুলে দিলাম। নতুন টিনের চাল? কিন্তু অত টাকা তুই পেলি কোথায়? এই মেহের আলী সাহেব নতুন ঘর তোলার জন্যে কালই আমার হাতে 2000 টাকা তুলে দিয়েছে। এ তুমি কি করেছো মেহের আলী? নিজের ছেলেরা যখন সন্তানের ধর্ম ভুলে গিয়ে এ ঘর ছেড়ে চলে গেল, তখন বিধর্মী মুসলমান হয়ে তুমি আমাদের ঘর তুলে দিলে। ও ডাক্তারবাবু, হিন্দু মুসলমান এটা তো আমাদের গায়ের জামার রঙ, আর জামার ভেতরে যে বডিটা আছে সেটা তো মানুষের। তাই আসুন না ডাক্তারবাবু, আমরা সবাই মিলে জাত পাতের বিভেদ ভুলে বাংলার মানুষ সমবেত কণ্ঠে একসঙ্গে বলি, নানান রঙের গাভীরে ভাই একই রঙেরই দুধ। নানান রঙের গাভীরে ভাই একই রঙের দুধ। হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই মোরা একই মায়ের পুত। এই সেই দেশ এখনো এখানে ওঠে আজানের ধ্বনি, গীতা বাইবেল ত্রিপিটক শোনা যায় রামায়ণী, কবি কালিদাস ইকবালার গালিবের পদাবলী, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল, যতই আসুক বিঘ্ন বিপদ হাওয়া হোক প্রতিকূল, একাতি বাজে পূর্ণিমা কণ্ঠে গীতাঞ্জলি, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল। মায়ের পুত্রা, আমি হলো বাপ কা বেটা। ডাক্তারকে শুধু ভিটে ছাড়া করিনি, ছেলে দুটোকে সরিয়ে দিয়ে ওর হাত দুটোকে ভেঙে দিয়ে। বেশ করেছো। এই তোমার সঙ্গে শত্রুতা করে এখনো যে ও বেঁচে আছে সেটাই ওর বাপের সৌভাগ্য। বাঁচবে না, বাঁচবে না।
অনেকদিন পর আবার হয় আমাকে এই মরণ খেলার খেলোয়াড় হতে হবে। তার আগে দামোদরের জামিন হয়েছে কি তাই বল। কেন হবে না ছোট বাবু? এই দামোদর কি আটকে রাখার মতো আজও এখন এদেশে তৈরি হয়নি। এই মস্তানি করো না, এই ইঁদুরের মতো তো খাঁচায় বন্দি হয়ে পড়েছি। এই আমি ছুটোছুটি করে তোমাকে জামিনে বার করে এনেছি। থামো, থামো। তোমার মূলত আমার জানা আছে। চুপ! সন্ধ্যের আগে ওই 7 লাখ টাকা আমাকে উদ্ধার করতে হবে। হয়ে যাবে। এইসব কাগজ জাল করা সুরের উকিলের জুড়ি নেই। কিন্তু এইদিকে যে আমার সর্বনাশ হয়ে গেছে দাদি, আমার সর্বনাশ হয়ে গেল। তোর আবার কি হয়েছে? কার্তিক রোজ সেজে গুজে বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছে, অনেক রাত করে বাড়ি ফিরছে। ফেরক, ও যতটা বাইরে থাকবে ততটাই ভালো। ওর মুখ দেখলে আমার গায়ে জ্বলতে থাকে। সেই ভেবেই তো আমি চুপচাপ বসেছিলাম ড্যাডি, কিন্তু কালকে রোজ আমার পকেট থেকে আমি 2টো সিনেমার টিকিট পেয়েছি, আর সেটা পেয়ে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে ড্যাডি। নিশ্চয়ই করো বন্ধু বান্ধবের সাথে সিনেমায় গিয়েছিল। না বন্ধু নয়, পকেটে একটা শুকনো গোলাপ ফুলও ছিল, আর ওই জামা কাপড়ের সেন্টের গন্ধ। আমার মনে হয় রুনু মেয়ের সঙ্গে রোজ রোজ দুপুরবেলা সিনেমা দেখতে যাচ্ছে। তোমার ধারণা একদম ঠিক, কিন্তু এই টাকার গদিতে বসে তুমি ওসব নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? এই হারামজাদা, এই বিকেলবেলা মদ খেয়ে বাড়ি ফিরেছি। মদ? মদ না, মদ না, জাস্ট 1 বোতল বিয়ার খেয়েছি। এই মেয়েটি অত করে বললো। এই মরেছে তো, সত্যি সত্যি মেয়ে মানুষের গন্ধ পাচ্ছে। আইন ভাবি কোন মেয়ে? কোথাকার মেয়ে? এই কার কথা বলছো? পাবে না, আমরা ছেলেবেলায় পাশাপাশি থাকতাম। এই কদিন ওর আগে ওর বাবা এখানে বদলি হয়ে এসেছে। তাই বলে রোজ তুমি তাকে নিয়ে সিনেমা দেখতে যাবে? আচ্ছা বরং তুমি না আমার সঙ্গে কাল থেকে সিনেমা দেখতে যাবে, কেমন? আমার গাইয়া মেয়েদের মতো কথা বলো না তো। আর তোমাদের সোসাইটির বউরা তো এই পরপুরুষের কোমর ধরে নাচে, আর পুরুষরা তো অন্য স্ত্রীর সঙ্গে বাইরে ট্যুরে যায়। আমরা যদি উল্টো পথে চলি, এই লোকেরা তাহলে নিন্দে করবে না? কি বলছো জামাই বাবু? দিদিমণি যে তোমার বিয়ে করা বউ। আমি এ বাড়িতে থেকে বুঝে গেছি, এই বিয়েটা হলো একটা লাইসেন্স, আর এই লাইসেন্সটা যার পকেটে থাকবে আমরা যে যার মতো বাজারে চড়ে খাবো। শালা ভরদ্বাজের জামাই কি ধর্মের সার নাকি রে শালা? এই দামোদর, বলুন বাবু। ওই ব্যাটার গলায় দড়ি দিয়ে গয়না নিয়ে গে তোর পিঠে চাপ তুলে দেবো। নো 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 ড্যাডি, ওভাবে বলবেন না। বলুন, এতদিন আপনার জামাই যাতে উঠেছে বলে হাত তালি দিয়ে চেহারা করে। তাই কি হয় কার্তিক দা? অন্যের ঘরে আগুন লাগালে সবাই তাতে নিজের হাতটাকে সেকে নেয়, কিন্তু নিজের ঘরে আগুন জ্বলতে দেখলে কেউ কি হাততালি দিতে পারে? ইয়েস ইয়েস মাই ফাদার ইন ল, এই জীবনটা হলো এমন এক আয়না, আপনি যার সামনে তাকে ধরবেন সেও আপনাকে ঠিক তার ছবিটাই ফেরত দেবে। বলুন বলুন জাহাপনা, এই ভিতরে যাব
না বাইরে? না 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 না, আমি থাকতে তুমি আর কখনো বাইরে যাবে না, চলো ভেতরে চলো। মৌমাছি যখন একবার ফুলের বাগান চিনে গেছে তখন সে বারবার সেখানে উড়ে যাবে। এই শুকনো ফুলের গন্ধ তাকে কোনোদিনও আটকে রাখতে পারবে না, কোনোদিনও না। শুনলি ওর কথা শুনলি রিমঝিম? ড্যাডি, তুই ওর সঙ্গে ঘর করবি? যেমন করবো তেমন ফল, কথাটার মানে তুমি কবে বুঝবে জানি না ড্যাডি, কিন্তু আজ থেকে আমি সেটা হারে হারে বুঝতে শিখে গেছি ড্যাডি, বুঝতে শিখে গেছি। কেস তো জন্ডিস হয়ে গেল ভরদ্বাজ। এই কার্তিক তো এমন ছিল না, কেউ নিশ্চয় কেউ কেউ নিশ্চয় এই জামা বাবুর কানে বদ মতলব দিয়েছে। মত মতলব নয়, এটা আমার 36 কলার 2 নম্বর আইটেম। 1 নম্বরে যেমন আপনার 7 লাখ টাকা চোট দিয়েছি, ভরদ্বাজের বুকের গ্রাস ভগবানও কেড়ে নিতে পারে না। তুমি ভুলে যাও না, সূর্য ডুবতে এখনো বাকি আছে। আমাকে ফেরবার চেষ্টা করিস না রাহুল, আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। পাগলামি করিস না ভুবন, তুই কেন বাড়ি ছেড়ে চলে যাবি? তোর কি হয়েছে তুই আমাকে বল। বলে কি লাভ? কবে থেকে ভেবে রেখেছি এই গ্রামে একটা সিনেমা হল করবো, আর বাবা আজকে মুখের উপরে বলে দিল কোনো টাকা পয়সা আমাকে দিতে পারবে না। আর 7 লাখ টাকা হলেই আমি কাজটা শুরু করে দিতে পারবো। এই সামান্য টাকাটা তুমি ওকে দিতে চাইছো না কেন কাকা? টাকা পয়সা বিষয় সম্পত্তি সবই তো তো আমি শুধু চোখের ধন আগলে রেখেছি, তাই দিয়ে তো এত বড় সংসারটা চলছে। এত এত এখন এই বাড়তি 7 লাখ টাকা আমি কোথায় পাবো? কেন? আমি যে জমি এ ধান বিক্রি বাটা করে 7 লাখ টাকা নিয়ে এলাম, ওই টাকাটা তো বাড়িতেই আছে। সেটা তো বৌমার কাছে আছে, শ্বশুর হয়ে কি আমি বৌমার কাছে হাত পাতবো? ছি কাকা, এ তুমি কি বলছো? আরে বৌমার কাছে আছে তো কি হয়েছে? যাও যাও তো অজান্তা, টাকাটা এখানে নিয়ে আসো। না বৌমা আনবে না, ও টাকার আমার কারোর কোনো অধিকার নেই। তবু আমি ভুবনকে টাকা দেবো। যাও অজন্তা প্লিজ। আমি কোনোদিন ভুলবো না রে রাহুল, ফল চালু হলেই আমি তোর সব টাকা শোধ করে দেবো। শোধ করে দিবি? কথাটা বলতে তোর লজ্জা করলো না? এই বাড়িতে তোর আমার বলে আলাদা কিছু আছে নাকি? তবু সব কিছুর মালিক তো তুই, আমি শুধু জকের মতো ধনটা আগলে রেখেছি। ভুবন নিশ্চয়ই বড় হল করবে কাকা, তার জন্য সরকারি লাইসেন্স পেয়ে গেছো তো? আমি কিচ্ছু জানি না বৌমা, রাহুলের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। লাইসেন্স আমি বার করে এনেছি, এই যে বৌমা। দেখি লাইসেন্স নাম্বার 9402। বাহ, একবারে পাকা কাজ সেরে রেখেছেন। কিন্তু মাত্র 7 লাখ টাকা তো আর সিনেমা হবে না, বাকি টাকাটা? কাজ শুরু হলেই বাকি টাকাটা পেয়ে যাবো। ব্যাংকের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেছে, এই যে সেই কন্ট্যাক্ট পেপার। বাহ, এটাও তো দেখছি একেবারে পাকা হাতের কাজ। তুমি তাহলে টাকাটা কাকার হাতে তুলে দাও। না রাহুল, বাবার হাত থেকে টাকাটা নিয়ে আমি এই শুভ কাজটা শুরু করতে চাই। বাহ, এই তো উপযুক্ত ছেলের মতো কথা। টাকাটা তুমি কাকার হাতেই তুলে দাও অজন্তা। এর মধ্যে আমাকে আবার জড়াচ্ছিস কেন? দাঁড়াও বৌমা, 1 মিনিট। তোমার ঘড়িতে এখন কটা বাজে? 5টা 40।
বাহ, পাঁজিতে লিখেছে আজ সূর্য অস্ত যাবে 5:45, অর্থাৎ এখনো 5 মিনিট বাকি আছে, তাই নাই বৌমা? চল রে ভুবন, এটা ঠাকুরের আসনে ছুঁয়ে আমি তোর হাতে টাকাটা তুলে দেবো। কথায় বলে যথা ধর্ম তথা জয়। যথা ধর্ম তথা জয়। যথা ধর্ম তথা জয়। ধর্মের জয় হলে ওই টাকাটা ঠিক আমার কাছেই ফিরে আসবে। কেন কেন ফিরে আসবে কেন? আমি যে ঘরের লক্ষ্মী, আমার ছাপিতে কিছু এলে তা কোনোদিন ফিরে যেতে পারে না। তাহলে সেই লক্ষ্মীর সংসারে সন্ধে পর্যন্ত আমি দুটো ভাত পেলাম না কেন বৌমা? আবার জ্বালাতন করতে এলো রে। বৌমা, ভাত না দিলেও একটু ভদ্রভাবে কথা বলো। কেন তোমার ভাতটা তো রান্নাঘরে ঢাকা দেওয়া আছে, নিজে বেড়ে খেয়ে নিতে পারেনি? হাতে কি পোকা পড়েছে নাকি? উনি ভিখারি নন, উনি আমার মানে এই বাড়ির মালিক। কিন্তু ওকে তো এতদিন এইভাবে খেতে দেওয়া হতো। এতদিন ওই বন্ধ ঘরে আমার নিজের বলতে কেউ ছিল না, তাই সবকিছু ভুলে থাকতে পারতাম। কিন্তু কিন্তু এখন যে এখানে আমার সব থেকেও কেউ নেই। আরে এবার আমি পাগল হয়ে যাব। এই চলো তো চলো, তোমাকে নিচের ঘরে তালা বন্ধ করে রেখে আসি। চলো না, চলো। ওই ঘরেই যদি ফিরিয়ে দেবে তাহলে ওকে বাইরে এনেছিলে কেন অজন্তা? তখন তো আর বুঝতে পারিনি এই পাগলটা আমার জীবনটাকে একেবারে শেষ করে দেবে। মুখ সামলে কথা বলবে অজন্তা। 100 বার বলবো, 1000 বার বলবো, যার বাবা সে বুঝবে। এই মানুষটাই আমার বাবা, আমার বাবা, আমার বাবা। কি বললি রাহুল? আর একবার বল, আর একবার বল বাবা। এতদিন আমি এক অন্ধকারে নিজেকে বন্দি করে রেখেছিলাম, আজ তুমি এসে সেই ঘরে দেয়াল ভেঙে দিয়েছো। আমাকে আমাকে তুমি ক্ষমা করো বাবা। ওরে কি করে ক্ষমা করবো? কোন বাবা কি তার সন্তানের দোষ দেখতে পায়? ওরে রাহুল, আমার বাবা সারাদিন বাইরের বারান্দায় চেয়ার টেবিল পেতে বসে থাকি, কিন্তু আজ পর্যন্ত একজনও রুগী এলো না। গ্রাম ছেড়ে এত দূরে এসেছো, রাজার বাড়িতে এসেছো, এখানে তোমাকে কেউ চেনে না বাবা। ধৈর্য ধরে কয়েকটা দিন অপেক্ষা করো। তাহলে তাহলে আমাকে দুটো রুটি তরকারি দে, খেয়ে দিয়ে ডাক্তারখানায় গিয়ে বসে থাকি। রুটি রুটি তো করতে পারিনি বাবা, বাড়িতে চাল আটা কিচ্ছু নেই। তাই তো আমার কয়েকটা বই খাতা বিক্রি করে আমি তোমার জন্য একটু গুড় আর মুড়ি এনেছি। সপ্তমী, হ্যাঁ বাবা, নিজে উপোস করে থাকতে পারবো, কিন্তু মেয়ে হয়ে তোমাকে তো আমি না খাইয়ে রাখতে পারবো না বাবা। পারবি না মা, পারবি না। তবু এদেশের মেয়ে কন্যা সন্তানের জন্ম হলে আতুর করে নুন খাইয়ে মেরে বাবা। চল মা চল, আমি তোর মুড়ি খেয়ে এদেশের সব পাপের প্রায়শ্চিত্ত করবো। তুমি মুড়ি খেতে যাবে কেন? আমি বাজার থেকে চাল ডাল আনাজপাতি আমি সব নিয়ে এসেছি, আর আপনার জন্য স্পেশাল কচুরি আর জিলেপি। চলুন বাবু, চলুন চলুন, খেয়ে নেবেন, চলুন। তো অত টাকা তুই পেলি কোথায়? আপনার আশীর্বাদে আমি স্টেশনের মালবাবুর ঘরে একটা খাতা লেখার ঠিকে কাজ পেয়ে গেছি বাবু। বাবা, তুই যখন কাজ পেয়ে গেছিস রাজা, তখন আমিও রুগী পেয়ে যাব রে। তারপর এই সত্যমির একটা বিয়ে দিতে পারলেই
আমার বিয়ের জন্য তোমাকে ভাবতে হবে না বাবা। নো 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 নো, বিয়ের ব্যাপারে মেয়েদের কোনো কথা বলতে নেই। আপনি কিচ্ছু ভাববেন না বাবু, আমি আজই একটা ঘটক ধরে নিয়ে আসবো। তুমি তুমি এ ব্যাপারে কোনো কথা বলবে না রাজাদা। রাজা না বললেও আমি বলবো রে। ছেলেরা দায়িত্ব ছেড়ে ফেললেও আমি তো তা পারবো না। মেয়ের বিয়ে তার বাপের জন্য পরকালের পথ খুলে দেয় রে। এই যে কত বড় আনন্দ, কত বড় পুণ্য, মেয়ের বাপ ছাড়া কেউ বুঝবে না রে, কেউ বুঝবে না। বাস, এভরিথিং ফাইনাল। এখন একটা ভালো ছেলে পাওয়া গেলেই এই শুভ দিন দেখে এই বাংলা বাড়িতে সানাই বাজিয়ে দেব। রাজাদা, আমার বিয়ে নিয়ে তুমি কেন এত নাচানাচি করছো? আমি যে তোমার ভালো চাই, তাই তো তোমার মনের এক অলিক স্বপ্নকে আমি ভেঙে দিতে চাই। স্বপ্ন কি আমি একাই দেখি রাজাদা? তোমার মনের গভীরেও কি কোনো স্বপ্ন কি দেয় না? ওঠে রঙিন সিনেমার মতো অবাস্তব কল্পনার ছবি মনের আকাশে ভেসে উঠে মিলিয়ে যায়। কারণ আমার মতো ছেলের যে স্বপ্ন দেখাটা মানায় না। আমি যে সামান্য একটা চাকর। না, আজ তুমি সত্যিকারের রাজা। আমরাই তোমার রাজপ্রাসাদে আশ্রয় নিয়েছি, তাই তো সব হারিয়ে আজ আমি একটা সত্যি কথা বলার সাহস পেলাম। কি সেই সত্যি? আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। হৃদয় ছেড়ে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি জানতে। সে কথা যদি তুমি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। সে কথা তুমি যদি জানতে। সে কথা তুমি যদি জানতে। বলো বলো রাজাদা, তুমি আমাকে ফিরিয়ে দেবে না? বলো 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 রাজাদা, সত্যি করে বলো না, তুমি আমাকে ফিরিয়ে দেবে না? না না না, রাজা এত সহজে তোমার প্রশ্নের উত্তর দেবে না। তবে তুমি আমার নিজে লোক, তাই রাজাকে বলে তোমার ব্যাপারটা আমি ফিট করে দেবো। না চাচা, যদি কোনোদিন নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে পারি, সেদিন আমি আপনার আদেশ মাথা পেতে নেব, তার আগে না। নিজেকে এত ছোট ভাবছো কেন? তুমি তো আজ একটা চাকরি পেয়েছো। মিথ্যে মিথ্যে মিথ্যে, ঝুট ঝুট, সব ঝুট সব ঝুট। আর একটু আগে আমি রাজাকে দেখেছি স্টেশন যাত্রীদের মালপত্র মাথায় করে বয়ে নিয়ে যেতে। ছি 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 রাজা, তুমি আমাদের মুখে ভাত তুলে দেওয়ার জন্য খুলিগিরি করছো। ছি 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 ছি। না, সব তুমি না ছি ছি করে রাজাকে ছোট করো না। কারণ রাজা কোনো অন্যায় করেনি, চুরি করেনি, ডাকাতি করেনি, এমনকি ভিক্ষেও করেনি। নিজে গতরও খেটে তার পয়সা নিয়ে এসছে। এর মধ্যে তো কোনো লজ্জার কিছু নেই। তাহলে সেটা স্বীকার করতে পারোনি কেন? বলো বলো, উত্তর দাও, বলো। সত্যি কথাটা জানতে পারলে বাবু যে ভীষণ দুঃখ পেত। দুঃখ কেন পাবো রে রাজা? মানুষ পথের দূর থেকে পাথর কুড়িয়ে এনে বটতলায় বসিয়ে পুজো করে। বাবু, আজ থেকে আমিও তোকে পুজো করবো রে। ছি 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 বাবু, এ কথা শুনলে যে আমার পাপ হবে। তবু আমি তো কিছু পুণ্য অর্জন করবো রে।
যাও সপ্তমী যাও, রাজা রানার চাল দিয়ে ভাত রান্না কর। জীবনে এই প্রথম সত্য ডাক্তার তার ছেলের পরিশ্রমের পয়সা ভাত খাবেনি। তাহলে তাহলে আজ আমি রান্না করবো বাবু, আমার এই মহাগুরুর জন্যে মহাপ্রসাদ রান্না করবো। তাহলে রাজাকে বলো আর 4টে চাল বেশি নিতে। আজ আমার তোমাদের বাড়িতে নেমন্তন্ন। নেমন্তন্ন তো খায় বাইরের লোক, আজ আমরা ভাতের থালায় সবাই মিলে সুখ দুঃখটাকে ভাগ করে নেব, সুখ দুঃখটাকে ভাগ করে নেব। ও ডাক্তারবাবু, আপনি তাড়াতাড়ি একটু বাইরে যান। বাইরে গিয়ে দেখুন রুগী লাইন দিয়ে এসে বসে আছে। রুগী এসেছে? কি বলছো তুমি? এতদিন কেউ এলো না, আজ হঠাৎ লাইন লেগে গেল। এই দেখুন, তার জন্য আমাকে একটু কলকাঠি নাড়তে হয়েছে। কলকাঠি নেড়েছো? হ্যাঁ, কলকাঠি। ব্যাপারটা হচ্ছে কি, এটা তো প্রচারের যুগ, আরে সোশ্যাল মিডিয়ার যুগ, তাই আপনার তো কোনো প্রচার নেই। তাই আপনার হয়ে আমি 2 দিন ধরে লাগাতার লোককে বলে বেরিয়েছি, আরে সত্য ডাক্তার কোথায় আছে? সবাই বলো সত্য ডাক্তার হবেন। হ্যাঁ, তারপর নিজেরাই খুঁজে লাইন দিয়ে তোমার বাড়ির সামনে এসে বসে আছে। তুমি গিয়ে বাইরে দেখলে অবাক হয়ে যাবে, অবাক। আমরাও নিজের বাবাকে ভাগাড়ে দেখে অবাক হয়ে যাচ্ছি মিহির আলী। অবাক হবার কিছু নেই, ছেঁড়া জুতোকে তো মানুষ ভাগাড়েই ছুঁড়ে ফেলে দেয়। বাবা, আমি বড় বংশের মেয়ে হয়ে আপনাকে কিছুতেই এই ঝুপড়িতে থাকতে দেব না বাবা। এটা তোমাদের ফ্ল্যাট বাড়ি নয় বৌমা, এখান থেকে আমাকে তাড়িয়ে দেওয়ার কোনো অধিকার তোমাদের নেই। কিন্তু আপনাকে এখানে থাকতে দেখে যে আমার 2 চোখ ফেটে জল পড়ছে বাবা। হ্যাঁ, আসাই উচিত, কারণ কোনো ভদ্রলোকের কষ্ট দেখলে আজকাল শিয়াল কুকুরের চোখেও জল আসে। বাবা বাবা, তুমি কোনো ভদ্রপাড়া ভাড়া নিয়ে তুমি উঠে যাও। আমরা না 2 ভাই তোমাকে মাসে মাসে ভাড়াটা দিয়ে দেবো। না বলে না, সত্য ডাক্তার একবার যেখানে থুতু ফেলে সেখানে আর হাত বাড়ায় না। কিন্তু আমরা স্টেশনের পাশে ফ্ল্যাট নিয়েছি। পাড়া প্রতিবেশী যদি জানতে পারে আমার বাবা এই ঝুপড়িতে থাকে, তাহলে আমরা তো মুখ দেখাতে পারবো না। আরে তাই বলুন। আরে নিজের বাপের জন্য দুঃখ হচ্ছে না, আসলে দুঃখ হচ্ছে নিজেদের মান সম্মান বাঁচানোর জন্য মরা কান্না কাঁদতে এসেছে। উফ, বাজে কথা বলে কোনো লাভ নেই। যে জন্য এসেছো সেই কথাটাই বলো না। শোনো বাবা, তুমি ইন্দ্রাণীকে কি একটা ওষুধ দিতে না? তুমি নামটা লিখে দাও তো প্রেসক্রিপশনে, আমি বরঞ্চ কলকাতা কিনে নিয়ে এসে খাওয়াবো। কেন? সেদিন যে বললি এখন তোর অনেক বড় বড় ডাক্তার দেখানোর ক্ষমতা আছে। আরে আছে বলেই তো কলকাতা অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি, স্ক্যান করেছি, কিন্তু মাথার যন্ত্রণা কিছুতেই যাচ্ছে না। তাড়াতাড়ি লিখে দিন না বাবা, এই নোংরা পরিবেশে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। তাহলে ফিরে যাও, আমি কোনো বেঈমানের জন্য প্রেসক্রিপশন লিখতে পারবো না। না ডাক্তার দাদা, না, এটা বললে তো চলবে না। কোনো রুগী ডাক্তারের কাছ থেকে কখনো ফেরত যেতে পারে না। হ্যাঁ, আপনি বলুন, এক কাজ করুন, ওষুধটা আপনি লিখে দিন। টাকা দিন স্যার, সত্য ডাক্তারের ফি। তুমি নিজের ছেলের কাছে ফি চাইছো বাবা? হ্যাঁ, কারণ ছেলে বৌমার জন্য বিনা পয়সা বেকার খাটার কাজটা আমি ছেড়ে দিয়েছি। আপনার কি একটু চক্ষু লজ্জা নেই? আপনি না আমাদের পরম আত্মীয়। ও ম্যাডাম, মানুষের 2টো পায়ের মধ্যে যত আত্মীয়তা থাকুন না কেন, ওই জুতোটা খুলে 2টো পা একসঙ্গে ঢুকিয়ে দেবেন, ঢোকাতেই পারবেন। কিন্তু আমি বড় বংশের মেয়ে, টাকা খরচ করতে আমি ভয় পাই না। ও আচ্ছা, এই নিন প্রেসক্রিপশন, চলে এসো। আমি তাহলে রুগী দেখতে যাচ্ছি মেয়ে। না, দাঁড়ান। রুগী দেখতে যাওয়ার আগে আপনি এই চিঠিটা নিয়ে যান।
মানে ব্যাপারটা হচ্ছে কদিন ধরে পোস্ট অফিসে এসে পড়েছিল, আপনার নতুন বাসার ঠিকানাটা ওরা জানে না তো, তাই ডেলিভারি দিতে পারেনি। দেখুন দেখুন, পড়ে দেখুন কি আছে। পুলিশের আইজি সাহেব আমার চিঠির উত্তর দিয়ে লিখেছেন, ভরদ্বাজের বিরুদ্ধে গোপনে তদন্ত শুরু হয়ে গেছে। ডাক্তারবাবু, এতে আনন্দ পাওয়ার কিছু নেই, কারণ এদেশের থিয়েটারে, সিনেমায় শেষ দৃশ্যে পুলিশ এসে প্রবেশ করে, কিন্তু আমাদের বাস্তব জীবনের পুলিশ কোন দৃশ্যে এসে প্রবেশ করবে তাতে নিজেই জানে। তবু জীবন নাটকের পালাগার ওই উপরে বসে একটি কথাই লিখে চলেছে, নেমে সত্যমেব জয়তে। ডাক্তারবাবু, তাই তো আমি এদেশের সমস্ত পালাকারদের ডেকে ডেকে বলি, যতক্ষণ একটি শিশু বিনা চিকিৎসায় কোল খালি করে যায় মা, তুমি তুমিও না পালাকা। যতক্ষণ একটি শিশু বিনা চিকিৎসায় কোল খালি করে যায় মা, তুমি তুমিও না পালাকা। এদেশে যতদিন শোনা যায় ধর্ষিতা ইমরানার চিৎকার, তুমি ঘুমিও না পালাকা। ঘুমিও না কলমে দাও সারা, ঘুমিও না কলমে দাও সারা। মাঠে মাঠে মানুষ রাত জেগে বসে আছে, মাঠে মাঠে মানুষ রাত জেগে বসে আছে, শুনতে তোমার গান, শুনতে তোমার গান। যতক্ষণ শিশু বিনা চিকিৎসায় কোল খালি করে যায় মা, তুমিও না পালাকা, তুমি ঘুমিও না পালাকা, তুমি ঘুমিও না। এইবার আমি এক নতুন সুরে জীবনের পালা গান বাঁধবো, আর যে পালার নায়িকা হবে ওই পামেলা। রিমঝিম, এই রিমঝিম, রিমঝিম। কি হলো গো? এমন করে বাড়ির ভেতরে আমার নাম ধরে চিৎকার করছো কেন? বেশ করেছি। কি ব্যাপার, এই বিলিতি পোশাক ছেড়ে তুমি শাড়ি পরেছো, মাথায় সিঁদুর পরেছো, বলি তোমাদের কোনো মিটিং ফিটিং আছে নাকি? না না, আমি ওইসব মহিলা সমিতি টমিটিতে যাও না, ছেড়ে দিয়েছি। কিন্তু আমাকে যে এক্ষুনি বেরোতে হবে, পামেলার জন্মদিনের নিমন্ত্রণ আছে, আর আমি ওখানে গিয়ে লাঞ্চ খাবো। না না, আমি আজকে তোমাকে কোথাও যেতে দেব না, ওই মেয়েটার কাছেও যেতে দেব না। বড় দেরি করে ফেলেছে রিমঝিম। এই মনের ঘরে আমি যে সিংহাসন পেতে রেখেছিলাম, তুমি বহুদিন সেটাকে খালি করে রেখে দিয়েছো, আর সেই শূন্য আসনে কেউ না কেউ তো একজন বসবেই। তার মানে কোন ট্রেনই কারোর জন্য কোন স্টেশনে অনন্তকাল জন্য অপেক্ষা করে থাকে না। তাই খুব শীঘ্রই আমি তোমাকে ডিভোর্স করে ওই পামেলাকেই বিয়ে করব। তুমি এই কথা বলতে পারলে? এত অসভ্য লম্পট কোথাকারে! তুমি আমার গায়ে হাত তুললে। এই হাতটা যদি কার্তিক দা আগে তুলতে পারতো, তাহলে হয়তো এইভাবে মিথ্যে অভিনয়ের আসর বসাতে হতো না। অভিনয় মানে? মানে পামেলা নামে কোথাও কোনো মেয়ের অস্তিত্ব নেই। সিনেমার টিকিট, শুকনো ফুল, সেন্টের শিশি আমি দিয়ে কার্তিক দাকে একটা নতুন গল্প বানাতে বলেছিলাম। তুমি সত্যি বলছো তো অজন্তা? হ্যাঁ, এই আঘাতটা না করলে তোমার মুখ থেকে ওই মেখি আধুনিকতার মেকআপটা কিছুতেই মোছা যেত না। আজ আমি
বুঝতে পেরেছি গো, তুমি ঠিকই বলেছো। আমি এতদিন ঘর থাকতেও কোনোদিন ঘরণী হতে পারিনি, তাই তো আজকে আমি নিজেই আমার স্বামীর ঘরে ফিরে যাব। তাই যাও ঠাকুরজি, মেয়েদের জীবনে স্বামীর যে বড় কেউ নেই। মা বাবা ভাই বোন মারা গেলে দুঃখ কষ্ট কম হয় না, কিন্তু স্বামী চলে গেলে যে সর্বস্ব চলে যায়। আর সেটা যদি তুমি সত্যিই বুঝে থাকো, তাহলে এই মুহূর্তে এক বস্তে তোমাকে এই বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হবে। আমার মেয়ে তোমার মতন ভিখিরির সঙ্গে ঘর ছেড়ে যাবে না। তোমার মেয়ে নয় বাবা, এক বাংলার বধূ। এতদিনে সে নিজের ঘরে যাবার পথটা চিনতে পেরেছে, তাই কারো লাল চোখের সিগন্যাল তাকে সেই পথ থেকে আটকাতে পারবে না বাবা। কিন্তু একবার এই বাড়ি ছেড়ে চলে গেলে বিষয় সম্পত্তি তুই কানা করিও পাবি না। কানা করিটা আপনি বা কোথায় পাবেন কাকা বাবু? সেদিন যে বললেন এই বিষয় সম্পত্তি সব নাকি রাহুলের, আপনি শুধু চক্ষের মতো সেটাকে আগলে রেখেছেন। হিসেবটা তোমাকে আমি একদিন ভালো করে বুঝিয়ে দেব বৌমা। আমাকে কিন্তু কোনো কিছু বোঝাবার চেষ্টা করো না বাবা, তাহলে কিন্তু আজকেই আমি হাতে তোমার হাড়িটা ভেঙে দেব। আবার আসিব ফিরে ধান সিঁড়ি ফিরে এই বাংলা, আবার আসিব ফিরে ধান সিঁড়ি ফিরে এই বাংলা। হয়তো মানুষ নয়, হয়তো শালিকের বেশে। আবার আসিব ফিরে ধান সিঁড়ি এই বাংলায়, আবার আসিব ফিরে ধান সিঁড়ি এই বাংলায়। রিমঝিমকে যদি ফিরিয়ে আনতে চান, তাহলে জামাই ষষ্ঠীর দিন আমার নামে একটা নিমন্ত্রণ পত্র পাঠাবে, আর আমি ওকে সঙ্গে করে নিয়েছে আম জাম কাঁঠাল আর কলার সঙ্গে একটু জামাই আদরও খেয়ে যাব। জামাই আদর। আদর না রে, আদর না। এইবার আমার সামনে এলে দুটো হাত দিয়ে আমি তোর গলা টিপে শেষ করে দেব। এই দুটো হাতটা কোথায় পাবেন কাকা বাবু? এই 36 নম্বর খেলায় আপনার হাত তো এই মাত্র কেটে গেল। হ্যাঁ মানে ওই রিমঝিম, বাকি আছে ওই ভুবন। এবার ওই হাতটা হাঁড়ি কাটে গলা দিয়ে বসে আছে, কোপটা কখন পড়ে সেটাই দেখুন। আমাদের কাছে এখন সুখের হাতছানি, তাই তো বাবাকে নিয়ে এক্ষুনি আমি সিনেমা হলের ভিত পুজো করতে যাচ্ছি। তুমিও চলো না বৌমা। টাকাটা যখন ধরে রাখতে পারলে না, ওই টাকায় কেনা দুটো মিষ্টি খেয়ে এসো। আজ গা শুদ্ধ সবার নিমন্ত্রণ। কিন্তু আমি বিনা নেমন্তন্ন এখানে আসতে বাধ্য হয়েছি ভরদ্বাজ বাবু। কিন্তু তোমার সঙ্গে কথা বলার মতো সময় আমার নেই অফিসার। আপনার সঙ্গে নয়, আমি আপনার ছেলের সঙ্গে দুটো কথা বলতে চাই। আমার সঙ্গে কি কথা? আপনার সিনেমা হলের লাইসেন্স আর ব্যাংকের কন্ট্রাক্টের কাগজ দুটো একবার দেখাবেন। কোন অধিকারে আপনি ওগুলো দেখতে এসেছেন? ব্যাংকের ম্যানেজার আর ডিএম সাহেবের কাছ থেকে আমি সেই রকম নির্দেশ পেয়েছি। এই অফিসার! ও কাকা বাবু, আপনি এইভাবে মাথা গরম করবেন না। আরে বাবা, ভুবনের কাছে যখন লাইসেন্স আছে ওগুলো দেখিয়ে দিলেই তো এই পুলিশ অফিসার সুসুর করে চলে যাবেন। এক মিনিট অফিসার, একটু এদিকে আসুন। ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই। আমি আপনাকে 10,000 টাকা দিচ্ছি। আপনি আমাকে ঘুষ দিতে চাইছেন? আই ডিয়ার ইউ অফিসার, কোন সাহসে আপনি একজন ভদ্রলোকের গায়ে হাত দিয়েছেন? ভদ্রলোক নন, উনি একজন জোর চোর চিটিংবাজ। তাই সিনেমা হলের লাইসেন্স দেখতে চাইছি বলে উনি আমাকে ঘুষ দিতে চাইছেন। মিথ্যা কথা। ভুবনের কাছে লাইসেন্স থাকতেও আপনাকে ঘুষ দিতে যাবে কেন?
সেটা ওকেই আপনারা জিজ্ঞাসা করুন। নিশ্চয় করব। তারপর আপনার নামে আমি উপরে নালিশ জানাবো। এই ভুবন, কাগজগুলো দে তো, দে বলছি। এই দেখুন কাগজ। এবারে বলুন কি বলবেন। বলবো, এগুলো সব জাল কাগজ। জাল কাগজ? হ্যাঁ, ওর নামে কোনো লাইসেন্স ইস্যু হয়নি, আর ব্যাংকের সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি। ও কাকা বাবু, শুনছেন? ওগুলো নাকি সব জাল কাগজ। এবার কি হবে কাকা বাবু? ভুবনকে তো এবার জেলে ভরে নিয়ে যাবে। এর শাস্তি ওকে পেতেই হবে। এই কাকা বাবুর সঙ্গে যে জোর চুরি করবে তাকে আমি নিজে হাতে শাস্তি দেব। ঠিক বলেছিস রাহুল, ঠিক বলেছিস। যে কাকা তোকে কোলে পিঠে মানুষ করেছে, এইভাবেই তার ঋণ শোধ কর। এই নে চাবুক। রাহুল আমার একটা কথা শোন। রাহুল চুপ কর শয়তান। রাহুল শোন। রাহুল তুই আমার কাকার নামে কালি দিয়েছিস। রাহুল ভরদ্বাজ ভট্টাচার্য মিথ্যে কথা বলেছিস। তোর কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই। বেশ বেশ রাহুল, আমাদের জন্য কিছুটা তুলে রাখুন। আপাতত ওকে আমি অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি। আপনার মতো সত্যনিষ্ঠ মানুষ নিশ্চয়ই তাকে বাধা দেবে না। চলুন। কাকাটা যে এখানে পড়ে রইল রাহুল, আরে এটার কি হবে? আমি এটাকে সিন্ধুকে তুলে রাখছি। আমার ছেলে ভুবন যে এত বড় অধঃপতন হলো, তাতে তোর কোনো দোষ নেই রে ভরদ্বাজ, সব দোষ ওই রাহুলের। আরে এতখানি বয়স হলো, এত বড় ঘর সংসারে সব দায় তুই ভরদ্বাজের উপর চাপিয়ে রেখেছিস। তাই তো ভরদ্বাজ নিজের ছেলে মেয়েদের ওপর নজর দিতে পারে। ঠিক বলেছো বাবা। কিন্তু কিন্তু আমি আর তোমাকে এত বড় বোঝা বইতে দেবো না কাকা। ওই টাকাটা তুমি অজান্তার হাতে তুলে দাও। না রাহুল, না না রাহুল, আমার কোনো অসুবিধা হবে না। তবু এতদিন ধরে আমরা তোমার উপরে অনেক জুলুম করেছি কাকা, এইবারে তোমাকে ছুটি দেব। যাও যাও অজান্তা, টাকাটা নিয়ে যাও, যাও। দিন কাকা বাবু। আশা করি আপনি সব গুনে গেথেই রেখেছেন, আমাকে আর নতুন করে গুনতে হবে না। শুধু টাকা নিলেই হবে রে বৌমা, কাছারি সেরেস্তা এমনকি সিন্ধুকের চাবিটাও তোমার আসলে বাঁধতে হবে। ভরদ্বাজ আর আমি এবার ওই ধর্মকর্ম করে দিন কাটাবো। না না রাহুল, বৌমা ছেলে মানুষ, এত বড় দায়িত্ব কিছুতেই পারবে না। নিশ্চয়ই পারবে, নালে এত লেখাপড়া শিখে কি লাভ। দাও বলছি, দাও বলছি, দাও। এগুলো রাখো অজান্তা। না না, আমি পারবো না। কেন পারবে না? শ্বশুর শাশুড়ির বোঝাটা তো বাড়ির বউকেই বইতে হয়। আর ভরদ্বাজ আমাদের দিন কত আর করবে বলো। না না বৌমা, না না না। তাহলে দাও। কাকার জন্য আমি সব দুঃখ কষ্ট মাথা পেতে নেব। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন কাকা বাবু, ভগবান যেন এইভাবেই আমাকে চিরদিন ধর্মের পায়ে মাথা নোয়াবার শক্তি দেন। কারণ যথা ধর্ম তথা জয়। যথা ধর্ম তথা জয়। যথা ধর্ম তথা যথা ধর্ম। তুমি কিছু ভেবো না কাকা, 2-4 দিনের মধ্যেই আমি ভুবনকে ছাড়িয়ে আনবো। ওর পেটে 2 দিন হাজতের ভাত পেটে পড়লেই ও তোমার সঙ্গে কোনোদিন আর অসম্মান করার সাহস পাবে না, আর কোনো দিনও না। যে আমার ছেলেকে হাজতে পাঠিয়েছে
আমি শ্মশানে পাঠাবো। শুধু অযোধ্যাই নয়, রাহুল আর তার বাপকেও আমি চিতায় তুলবো। 20 বছর ধরে যে সম্পত্তি আমি ভোগ করছি, দুনিয়ার কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কেউ না। তাহলে তোমরা ভিত পুজো এলে না কেন ভরদ্বাজ? আমরা সেখানে সকাল থেকে হত্যা দিয়ে বসেছিলাম। এদিকে লাইসেন্স জাল করার জন্য ভুবনকে পুলিশ ধরে নিয়ে গেছে। সর্বনাশ করেছে। তাহলে আমাদের সিনেমা হবে না ছোট বাবু? সিনেমা হল মানে? আমি তোমাদের হোটেলে ভিত পুজো আমার কথা ছিল। কিসের হোটেল? কার হোটেল? কোনো হোটেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি ঠিক কথা বলছি। আমি তো হোটেলের জন্যই জমিটা আপনার নামে লিখে দিয়েছি। বাজে কথা বলো না। ও জমি তুমি আমাকে বিক্রি করে দিয়েছো। বিক্রি করে দিয়েছি? হ্যাঁ, তুমি নিজে হাতে দলিলে সই করে। কিন্তু আমি তো আপনাকে দলিলে না করেই, আপনার কথা বিশ্বাস করেই আপনাকে আমি সই করে দিয়েছি। আদালত স্যার বিশ্বাস করবে না বলেন? তার মানে আপনারা আমাকে জোর চুরি করেছেন। ভরদ্বাজ ভট্টাচার্যের সামনে গলা তুলে কথা বলবি না। বেরিয়ে যায় বাড়ি থেকে। যাবো স্যার। আপনি আমাদের ঘর ভেঙেছেন, বাপ ছেলের সম্পর্কটা আলাদা করে দিয়েছেন, জমিটা কেড়ে নিয়ে আমাকে পথের ভিখারি করে দিয়েছে। বেশ করেছি। তোদের মতন কুত্তাদের কোনোদিন স্বর্গে উঠতে পারে না। রাস্তার এটো পাতা খেয়ে যাদের পেট ভরাতে হয়, যা যা ভাগে গেছে। যাবো স্যার। এইবার আমি আমার বাবার কাছে ফিরে যাব। কাল থেকে লড়াইয়ের ময়দানে সত্য ডাক্তার আর একা থাকবে না, তার দুপাশা থাকবে তার দুই উপযুক্ত সন্তান। তাহলে ভুবনকে কি করে খালাস করবে ভরদ্বাজ? সে কথা পরে ভাববো। আগে আমার দাদা আর তার ছেলে বউকে খতম করতে হবে। দামোদর, বলেন ছোট বাবু। 20 বছর আগে কি জন্য তুই জেল খেটেছিলিস? এই একজনকে বিষ খাইয়ে মেরেছিলাম। আবার সেই বিষটা জোগাড় করে নিয়ে আয়। অনেক দিন পর এ বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, সেই পুজোর প্রসাদের সঙ্গে বিষটা মিশিয়ে দেবে। একসঙ্গে সব কটা শত্রু শেষ হয়ে যাবে। না ছোট বাবু না, আমি ও পথে আর যাবেন না। পুলিশ আমাদের পিছনে লেগেছে, আমাদের হয়তো দনে পানে মরতে হবে। গানের ভয় থাকলে এখানে কাজ করতে এসেছিস কেন? জানিস না ভরদ্বাজ ভট্টাচার্য ভয়ঙ্কর মরণ খেলার খেলোয়াড়। অনেক দিন পর আবার সেই খেলার বাঁশিটা বেজে উঠেছে। এবারে মরণটা হবে অনেক সুন্দর, অনেক ভয়ঙ্কর, অনেক মজার আর যন্ত্রণা, নিষ্ঠুর আর পরম শান্তি। ছোট বাবু কামান দেখে বন্দুকের ভয় দেখে এদেশে কিছু মানুষ আর সভ্যতার সিংহাসনে বসে আছে, আর হাজার হাজার মানুষ ডুবে আছে গভীর গভীরতর অন্ধকারে। ওরাই সভ্যতার পিলসুজ, মাথায় প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে বলে উপরের মানুষগুলো আলো পাচ্ছে, আর ওদের গা দিয়ে গড়ি পড়ছে পোড়া তেল। আজকের সভ্যতা যে অসুরকে মানুষের সাজে সাজিয়েছে, তাই তো ভগবান আজ
মানুষ দিয়ে মানুষকে ধ্বংস করার কাজ শুরু করেছে। না 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 না, ডাক্তার বাবু মুখে তো ধ্বংসের কথা মানায় না। আপনারা তো সমাজে রোগ ব্যাধির প্রতিকার করবেন। কি দিয়ে প্রতিকার করব? ক্যান্সারের বিরুদ্ধে যে লড়াই আমি শুরু করেছিলাম, শেষ মুহূর্তে এসে সেটা থমকে গেল। কোথায় পাবো অত টাকা? আজ আজ 2 মাস হলো ওই কম্পাউন্ডার জীবনের মাইনেটাও দিতে পারিনি। জানি জীবন, জানি তোকেও তো তোর পরিবার নিয়ে খেয়ে পড়ে বাঁচতে হবে, তাই আমার কাজ ছেড়ে তুই চলে যেতে চাইছিস। ডাক্তার বাবু, আমি গরিব মানুষ, একমাত্র মেয়েটি যখন ক্যান্সার হয় কোনো বড় হাসপাতালে নিয়ে যেতে পারিনি, আপনার কাছেই নিয়ে এসেছিলাম। মেয়ে কিন্তু আমার বাঁচেনি, সেই থেকে তো আপনার কাছে আমি থেকে গেছি। তাহলে আমাকে আর কি বলতে এসেছিস? বিয়ের জন্য সামান্য কটা গয়না করে রেখেছিলাম, সেটাই আপনার কাছে নিয়ে এসেছি। এই যে বিক্রি করে আপনার সাথে আপনি গবেষণা চালিয়ে যান। না জীবন না, এই গয়না আমি নিতে পারবো না। গয়না নয় ডাক্তার বাবু, এটা আমার গুরু দক্ষিণা। কিন্তু ওই গয়না বিক্রি করে কত টাকা পাওয়া যাবে জীবন? 20,000, 30,000 তা দিয়ে তোর গবেষণা হবে না। কেন হবে না? কেন হবে না ডাক্তার বাবু? খড় পাকাতে পাকাতেই তো তবে একটা বড় দড়ি তৈরি হয়। একটা ছোট্ট বীজ থেকে তো বড় একটা বট গাছ তৈরি হয়। আপনি একবার চেষ্টা করে দেখুন, আপনার পাশে হাজার হাজার মানুষ এসে লাইন দেবে। হাজার হাজার মানুষ নয় মেহের চাচা, গোটা দেশ আজ বাবুর পাশে এসে দাঁড়িয়েছে। এই কাগজে কি লিখেছে দেখুন। কি লিখেছে? কি লিখেছে? আরে ইয়ে আল্লাহ! রাজা, রাজা তুমি এই খবরটা পড়ে দেখেছো কি? বাবুর ছবি দেখেই আমি এই ছুটতে ছুটতে এখানে নিয়ে এসেছি। কি হয়েছে মেহের আলী? কি লিখেছে ওই কাগজে? ডাক্তার বাবু, হোমিওপ্যাথি সম্মেলনে আপনার 50 বছরের গবেষণার কাগজটা পড়া হয়েছিল। ওরা সেটাকে কি করেছে? আস্থা করে ছেড়ে ছুড়ে ফেলে দিয়েছে। বলো মেহের, বলো, আজ আমি সব দুঃখ সংবাদ সহ্য করতে পারবো? ডাক্তার বাবু, ওরা আপনার 50 বছরের গবেষণার স্বীকৃতি দিয়ে আপনাকে $50,000 পুরস্কৃত করেছে। বর্তমানে আমাদের দেশে যার মূল্য 25 লক্ষ টাকা। বলছেন মেহের চাচা? 25 লক্ষ। 25। বাবা 3 দিন কাজটা দিন, সবার আগে সত্যমীকে খবর দিই। সত্যমী, সত্যমী! কি হলো? কি হলো বাবু? এই আনন্দের দিনে আপনার চোখে জল কেন বাবু? জানি না রে, আজ আমার ভীষণ কান্না পাচ্ছে। ওই টাকার জন্যে আমার চেম্বার বুড়েছে বাবু, ওই দিক ভিটেটাও গেছে, এমনকি ছেলে বউ মারা আমার ছেড়ে চলে গেছে। না বাবা না, আমরা তোমার কাছে ফিরে এসেছি বাবা। ভরদ্বাজ বাবু পায়ের তলার মাটিটা কেড়ে নিয়ে আমাকে পথের ভিখারি করে দিয়েছে। হ্যাঁ বাবা, আমার কারখানার বয়লার বাস করে মেশিন পত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। তাই তো আজ আমরা সবকিছু হারিয়ে এখন আমাদের শেষ আশ্রয় বাবা। শেষ আশ্রয় মানে? আমরা ব্যাংক লোন নিয়ে আবার ব্যবসা শুরু করো বাবা। তাই এই কাগজটা জামিনদার হয়ে তুমি আমাকে এটা সই করে দাও বাবা। কিন্তু তোরা ধার শোধ করতে না পারলে ওরা যে আমাকে ধরবে। আমরা কথা দিচ্ছি বাবা, 6 মাসের মধ্যে সব টাকা শোধ করে দেব। বড় বংশের অহংকারে আজ আমি নিজেই ছোট হয়ে গেছি বাবা। আপনি আমাদের ক্ষমা করে দিন বাবা। ক্ষমাটা কি গোবিন্দ ঘোষের জল ভরা তালশ্বাস যে 2 ফোঁটা চোখের জলের দাম দিলেই তাকে হাতে পাওয়া যাবে? এ তুমি কি বলছো সত্যমি? ওরা ডাক্তার বাবুর নিজের সন্তান। কে সন্তান? যারা একদিন তাদের বাবাকে ছেঁড়া জুতোর মতো ছুঁড়ে ফেলে দিয়ে সুখের স্বর্গে উঠতে চেয়েছিল।
সপ্তমী শোনো শোনো তুমি। কি শুনবো? যে উকিল বাবু বাবাকে উচ্ছেদ করেছিল, এই ছেলেরাই তাকে একদিন নেমন্তন্ন করে মুড়ি ঘন্ট খাইয়েছে। এই বেঈমানদের ক্ষমা নেই। বেরিয়ে যা, বেরিয়ে যা তোরা। তুমিও কি তাই বলবে বাবা? এই কাগজটা তুমি সই করবে না? আমি কি করব দেখবি? কি করলে বাবা? কাগজটা তুমি ছিঁড়ে ফেললে? হ্যাঁ, কারণ আমি বেঁচে থাকতে আমার ছেলেদের কোনো গ্যারেন্টি পেপার নিয়ে কারোর কাছে হাত পাততে হবে না। আমি আবার তোদের সব কিছু করে দেবো। ভিতরে চল। না বাবা, এটা তোমার বাড়ি নয় বাবা, এটা রাজার বাড়ি। এখানে ওদের কোনো জায়গা নেই। আজ থেকে রাজা আমাদের পরম আত্মীয়। দাদা বাবু? না রে দাদা বাবু নয়, শুধু দাদা হয়ে তোকে হাত জোর করে আমি আমার বোনটাকে আমি তোর হাতে তুলে দিলাম। হ্যাঁ রাজা, সপ্তমীর দায়িত্বটা নিয়ে আমাদের তুই ক্ষমা কর। আয় সপ্তমী আয়। দুঃখের দিনে মিলনই তো সত্যিকারের মিলন রে। আয় রাজা, আজ তোদের দুজনের হাসিতে আমাদের চোখের জল মুছে যা। দেখুন ডাক্তারবাবু, চোখে জল মুছবে কিনা আমি বলতে পারবো না, তবে আমি খোদাকে ডেকে বলবো, খোদা তোমার দুনিয়াতে, খোদা তোমার দুনিয়াতে গরিব শুধু ভাষণ শোনে আর তাদের মাথায় টুপি দিয়ে এদেশের নেতারা সব নোট গুনে। খোদা তোমার দুনিয়াতে, খোদা তোমার দুনিয়াতে গরিব শুধু ভাষণ শোনে, তাদের মাথায় টুপি দিয়ে নেতারা সব নোট গুনে, তাদের মাথায় টুপি দিয়ে নেতারা সব নোট গুনে। খোদা তোমার দুনিয়াতে। আর দেশটা চালায় খুনি ডাকাত, সঙ্গে তাদের চামচা। দেশটা চালায় খুনি ডাকাত, সঙ্গে তাদের চামচা। নেতার জামাই হীরের বোতাম, নেতার জামাই হীরের বোতাম, জনগণের গামছা। দেশটা চালায় খুনি ডাকাত, সঙ্গে তাদের চামচা। নেতার জামাই হীরের বোতাম, জনগণের গামছা। পাগলা মেহের কাঁদছে একা, আজ পাগলা মেহের কাঁদছে একা, সবার মুখে হাসি। হায় ক্ষুদিরাম কাদের জন্যে গলায় পড়লে ফাঁসি তুমি, হায় ক্ষুদিরাম কাদের জন্যে গলায় পড়লে ফাঁসি। আর হায় ক্ষুদিরাম কাদের জন্যে গলায় পড়লে ফাঁসি। আর হায় ক্ষুদিরাম কাদের জন্যে গলায় পড়লে ফাঁসি। ফাঁসি ফাঁসি, ওই শয়তানটার ফাঁসি হওয়া উচিত বৌদিমণি। ওই ভরদ্বাজ মানুষ নয়, উনি একটা নর পিশাচ। কিন্তু এতদিন তো আপনি তার ডান হাত হয়ে কাজ করে এসেছেন। পেটের দায়ে পশুর পায়ে প্রণাম করেছি বৌমা। আমারও তো ঘর সংসার আছে, ছেলে মেয়েও আছে, এবার তো পরকালের কথাটাও ভাবতে হবে বৌমা। কিন্তু এতদিন পর হঠাৎ আপনার চৈতন্যটা জেগে উঠলো, এই কথাটা কি করে বিশ্বাস করব বলতে পারেন? বিশ্বাস করলে তো তোমার কোনো লস হবে না বৌমা। দামোদর নিজে বিষ এনে দিয়েছে, আর ভরদ্বাজ নিজে হাতে সেই বীজ মিশিয়েছে। ওই প্রসাদ খেলে, ওই প্রসাদ মুখে তুললে তোমরা কেউ বাঁচবে না।
আমি শুধু জোর হাত করে বলছি, আমার নামটা যেন ঘুণাক্ষরেও কেউ না জানতে পারে। পারবে না উকিল বাবু। আপনি আজ আমাদের শুধু মৃত্যুবান থেকেই, আমাদের মৃত্যুর হাত থেকেই বাঁচিয়ে দেননি, ওই ভরদ্বাজ ভট্টাচার্যের মৃত্যুবানটাও আমার হাতে তুলে নিয়েছেন। মরণ খেলা 20 বছর আগে কোজাগরী পূর্ণিমা রাতে যে খেলাটা আমি শুরু করেছিলাম, এক কোজাগরী পূর্ণিমা রাতে সেটা শেষ হবে। একসঙ্গে জ্বলে উঠবে তিনটা চিতা। ডাক্তারটার এত বড় সাহস, আমার নামে হাইকোর্টে নালিশ ঠুকেছে। ভিখিরিটার এত বড় সাহস। ভিখিরিদের সাহসটা মাপতে ভুল করলে কিন্তু রাজার রাজত্বটা উল্টে যায় বড়দা। তাই শুধু একটা নয়, দুটো কেসের সমন এসেছে। আদালতের নোটিশ চেপে দিয়ে আমার বাড়িটা কোক করেছিলে, হাইকোর্ট সেই কেসটা নতুন করে তদন্ত শুরু করেছে। সেই কেস শুরু হলে সুদে আসলে 3.5 কোটি টাকা জমা দিতে হবে। তাই তো আমি অগ্রিম 5 লাখ টাকা আদালতে জমা করে এসেছি। তাই নাকি? সেই পুরস্কারের টাকার গরমে তুমি বুঝি পুরনো ব্যথাটা ভুলে গেছো ডাক্তার? তাই কথা না বাড়িয়ে আদালতের নোটিশটা নিয়ে নাও ভরদ্বাজ। এই বাড়িতে দাঁড়িয়ে কাকা বাবুকে আপনি নোটিশ ধরাতে পারবেন না। এ তুমি কি বলছো বৌমা? ঠিকই বলছি। আমাদের সংসারে যতই বিরোধ থাক, বাইরের মানুষকে তা ফায়দা তুলতে দেব না। তাই আপনার এই নোটিশ আমার হাতে দিন। আমি এটা ছিঁড়ে ফেলে দিলাম। কি ডাক্তার, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো ভট্টাচার্য বাড়িদের বিরুদ্ধে কিছুটা করাটা অত সহজ ব্যাপার নয়। বাহ বৌমা বাহ, ওই নোটিশটা ছিঁড়ে ফেলার জন্য বুঝি তুমি আমাকে নিমন্ত্রণ করে ডেকে এনেছো? হ্যাঁ, কারণ এ বাড়ির বিরুদ্ধে আমি কাউকে কোনো মামলা করতে দেব না। আপনার ছেলের জমি আর আপনার বসত বাড়ির দলিল দুটো আজ আমি আপনার হাতেই ফিরিয়ে দেব। বৌমা, ওই দলিলগুলো আমাদের স্টেটের সম্পত্তি, যার মালিক হলো এই রাহুল। তাই তো আমি নিজেই অজান্তাকে বলেছিলাম ওই দলিলগুলো ডাক্তারবাবুকে ফিরিয়ে দিতে। তুই বলেছিলিস? হ্যাঁ কাকা, ডাক্তারবাবুই আমার বাবাকে সুস্থ করে তুলেছিলেন, তাই ওই দলিল ফিরিয়ে দিয়ে আমি সেই ঋণটা শোধ করলাম। তাহলে এই আনন্দ দিনে আপনারা সবাই মিলে এই লক্ষ্মী পুজোর প্রসাদ খেয়েই মিষ্টি মুখ করুন। আসুন আসুন সত্যবাবু, প্রসাদ নেই। না 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 না, তা হয় না দাদা। এ বাড়ির নিয়ম অনুযায়ী প্রথম রাহুল খাবে, তুমি আর বৌমা প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবে, তার আগে তো কেউ খাবে না। ঠিক বলেছিস বড় দোয়া, ঠিক বলেছিস ভাই রাহুল। হায় প্রসাদ খা। না না রাহুল না, এই প্রসাদ তুমি খেও না। এতে এতে বিষ মেশানো আছে। বিষ মেশানো আছে? এ তুমি বলছো বৌমা? কে বিষ মেশাবে? কেন মেশাবে? যে মানুষটা একদিন তোমার বাবাকে খুন করেছিল, সেই কাকা বাবু আমাদের সবাইকে এই বিষ খাইয়ে মারতে চাইছে। সত্যি কি মিথ্যা সেটা প্রমাণ করার দায়িত্ব আমার। এই অজন্তা দেবী যখন টেলিফোন করে থানায় অভিযোগ জানিয়েছে, তখন ওই প্রসাদ আমি বাজেয়াপ্ত করে নিয়ে যাব, আর সেই সঙ্গে আপনাকেও থানায় যেতে হবে ভরদ্বাজ বাবু। কাকে কি বলছো অফিসার? আমি কিছুতেই থানায় যাব না। তাহলে জেনে রাখুন, আপনার নামে গ্রেপ্তারি পরোয়ানা হাতে নিয়েই আমি এসেছি। তাহলে তাহলে এক্ষুনি আমি সবার সামনে ওই প্রসাদ খেয়ে প্রমাণ করব যে ওতে কোনো বিষ নেই, থাকতে পারে না। দাও দাও বাবা, তুমি আমাকে দাও। কিন্তু রাহুল, বৌমা যখন বলছে, যে যাই বলুন তাতে আমার কিচ্ছু যায় আসে না। দাও, তুমি
তুমি প্রসাদ আমাকে দাও বাবা, দাও। না না, এই প্রসাদ আমি তোমাকে কিছুতেই খেতে দেবো না, কিছুতেই না। কিন্তু সত্য মিথ্যের মীমাংসা করতে হলে একজন তো ওটা কাউকে খেতেই হয়। তাহলে এক কাজ করো, ওটা তুমি আমার হাতে দাও রাহুল, আমি ব্যাপারটা পরিষ্কার করে দিচ্ছি। আসুন স্যার, আপনার নামে যখন অভিযোগ উঠেছে তাহলে আপনি এই পায়েসটা খেয়ে এর সত্যি মিথ্যেটা প্রমাণ করে দিন। চিৎকার করে কোনো লাভ নেই ভরদ্বাজ বাবু, এটা খান, খেয়ে খেয়ে প্রমাণ করে দিন। খান কাকা খাও। খান ধরুন প্রসাদটা খান আপনি। পায়েসটা বড় ভালো হয়েছে বৌমা, আর একটু দেবে নাকি? কি হলো, চুপ করে আছো কেন? কোথায় গেল তোমার বিষ? ছি 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 ছি, এইভাবে এই মানুষটাকে তুমি সর্বনাশ করতে চেয়েছিলে? না রাহুল না, তুমি বিশ্বাস করো, উকিল বাবু এসে বললেন যে Shut up! আজ বুঝতে পারলাম টাকার লোভে তুমি আমাকে বিয়ে করে এনেছো, সেই জন্যই টাকার হাত থেকে সব ক্ষমতা তুমি কেড়ে নিয়েছো, সেরেস্তা সিন্ধুকের চাবি নিয়েছো। না রাহুল না, আমি যা কিছু করেছি তোমাদের ভালোর জন্যই করেছি, আজ সেই জন্যই আমাকে ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। আমি তোমার গা ছুঁয়ে Don't touch me! তোমার সিথির সিঁদুর মুছে দিয়ে আজ আমি আমার বিয়ের বন্ধনকে ভেঙে দিলাম। গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। যাবো যাবো রাহুল, যাবো। আমি ভুল করে অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলাম, চলেই যাবো। অফিসার, তুমি ওকে অ্যারেস্ট করো, খুঁজে বার করো কি উদ্দেশ্য নিয়ে এই শয়তানি এ বাড়িতে এসেছিল। নিশ্চয়ই করবো স্যার। উনি শুধু আপনার সর্বনাশ করেননি, মিথ্যে অভিযোগ করে পুলিশকে বিভ্রান্ত করেছে। আসুন রাজন্তা দেবী, ইউ আর আন্ডার অ্যারেস্ট। যাচ্ছি। কাকাবাবু, আপনার ডায়েরি প্রথম পাতায় নিশ্চয়ই আপনার জন্মদিনের তারিখটা লেখা আছে, আর শেষ পাতায় আমার জেল থেকে ছাড়া পাওয়ার তারিখটা লিখে রাখবেন, কারণ ওটাই হবে আপনার মৃত্যুর তারিখ। কাজটা বোধহয় ঠিক হলো না রাহুল, কারণ একটা দড়িকে সাপ বলে ভুল করলে হয়তো আমাদের লজ্জা পেতে হয়, কিন্তু একটা সাপকে দড়ি বলে ভুল করলে নিজের জীবন দিয়ে তার মাসুল গুনতে হয়। তবু এ জগতে শুধু ভুলের খেলাই চলে। উট কচি পাতা ফেলে রেখে শুধু কাঁটা পাতা চেবোয়, মুখ দিয়ে তার ঝরঝর করে রক্ত ঝরে, তবু সে কোনো কথা বলতে পারে না। ঝুট হ্যায় ঝুট, সব ঝুট হ্যায়, ঝুট হ্যায়, সব ঝুট, সব ঝুট। কাকা, অজান্তের এতদিনের সব অত্যাচারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি কাকা। কাল থেকে সংসারের সব দায়িত্ব আমার তোমাকেই তুলে নিতে হবে। নিশ্চয়ই নেব। তোরা ভুল করলে আমার ভালোবাসার দরজা থেকে বন্ধ করে রাখতে পারি না। তাই তো আমিও ঠিক সময় তোমার ভালোবাসার ভাগ বসাতে এসেছি ভরদ্বাজ। আসার সময় বাড়ির সদর দরজাটা বন্ধ করে দিয়ে তালা দিয়েছে, আর কোনো উটকো ঝামেলা এসে আপনার কাজে বাধা দিতে কে বাধা দেবে? এতদিন ধরে যে কি কাকা বাবুর বিরুদ্ধে ষড়যন্ত্র জাল বুনেছিল, একটু আগেই তাকে সেই পাপের শাস্তি পেতে হয়েছে। না রে না, অজান্তার কোনো দোষ নেই, ও বেচারিকে আমি ফাঁসিয়ে দিয়েছি। তুমি ফাঁসিয়ে দিয়েছো মানে? আমি সত্যি আমি প্রসাদে বিষ মেশাতে চেয়েছিলাম। আমি সুরেনকে দিয়ে বৌমার কাছে
খবরটা পাঠিয়েছিল। শেষ সময় প্রোগ্রামটা একটু চেঞ্জ করি, আর অযোধ্যাও বোকার মতো আবার এদের ফাঁদে ফেসে গেল। এসব এসব তুমি কি বলছো কাকা? কথাটা অজান্তা বহুবার বলেও তোকে বিশ্বাস করাতে পারিনি, তাই আমি দুঃখের সামনে স্বীকার করছি, আমি আমার বাবাকে খুন করেছিলাম। দাদাকে ইঞ্জেকশন দিয়ে পাগল সাজিয়ে রেখেছিলাম। ও কথা বলো না কাকা, এই মাথার উপরে আকাশটা হয়তো বজ্র হয়ে ভেঙে পড়বে। চাপ চালা, সব কাব্য শোনার সময় নেই, চট করে এই কাগজটা সই করে দে। কিসের কাগজ ওটা? আমুক্তার নামা, অর্থাৎ তুমি সজ্ঞানে পাওয়ার অফ অ্যাটর্নি করছো ভরদ্বাজকে, আর ইচ্ছা করলেই ভরদ্বাজ এই সব কিছু বেচে দিতে পারে। না রাহুল না, তুই কিছুতেই ওই কাগজে সই করবি না। সই না করলে আপনাকে গুলি করে মারবো। নিউজ কাউন্টেল এই হাত দিয়ে যদি বাপের মুখ আগ্নি করতে চাস, তাহলে লক্ষ্মীর ছেলে হয়ে সই করে দে। না রাহুল না, আমাকে মেরে ফেললো, তুই কিছুতেই ভরদ্বাজকে সম্পত্তি নিয়ে দিবি না। আয় কালিদাস, আমার দাবি আমি কি করবো দাবুদার, আর তার মধ্যে রাহুল যদি সই না করে, তাহলে চোখ বুঝিয়ে তুই গুলি চালাবি। না না না, এক, দুই, না ক্ষমতা কই চালাবে না। দাও 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 কাগজ দাও। আমি সই করে দিচ্ছি। এবার আমার বাবাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তাই কি হয় রে বাবা, এখন তোদের আমি দুজনকেই খতম করে দুটো বাড়িতেই পুঁতে রাখবো। চোখের জলে তোদের আমি রোজ ছবিতে পালা পড়া আর দুধ দেখা। না ভরদ্বাজ না, তুই আমাকে মেরে ফেল, কিন্তু দয়া করে আবার রাহুলকে তুই ছেড়ে দে। তোদের কষ্টটা দাদা আমি বুঝতে পারছি, তাই তোমাদের দুজনকে একসঙ্গেই ওপরে পাঠিয়ে দিই। সুরেন, তুই রাহুলের মাথায় পিস্তল দাও, আমি 1, 2, 3 বললেই দুজনেই একসঙ্গে গুলি চালাবে। হাই কালিদাস, কামান দাগি, এক, দুই, ফেলে দিয়ে মাথার ওপর হাত তুলে দাঁড়াতে বলুন, আপনার মাথার খুলিটা আমি উড়িয়ে দেব। এই চালানা হা করে দেখছি কি বন্দুক ফেল। তুমি কি করে ফিরে এলে বৌমা? ও তোমার বৌমা নয় বাবা, ও সিআইডি ইন্সপেক্টর অজন্তা রায়। হ্যাঁ, সিআইডি ইন্সপেক্টর। তাই ওকে ফাঁসাতে গিয়ে আপনি নিজেই ফেঁসে গেছেন স্যার। এবারে হাত বাড়িয়ে ওই পুলিশ অফিসারের কাছে আপনার গয়নাটা আপনি পরে নিন। মেহের আলী নন, উনি ডিএসপি সিআইডি মমতাজ আহমেদ। এক কাজ করো, তুমি ওই মালটাকে, ওইটাকে আর ওই দুটোকে নিয়ে গিয়ে গাড়িতে তোলো, তারপর আমি দেখছি। যাও গাড়িতে তোলো। চলুন।
তার মানে অজান্তার সত্যিকারের পরিচয়টা তুই আগে থেকেই জানতিস রাহুল? হ্যাঁ, ওই ডাক্তারবাবুর চিঠির সূত্র ধরে আমার আর অজান্তার উপর তদন্তের ভার পড়েছিল। তাই কলকাতার কোনো এক নাইট ক্লাব থেকে অজান্তাকে বউ করে নিয়ে এসে রাহুল এ বাড়িতে নিয়ে এসেছিল। আর এতদিন রাহুল ওর স্বামীর ভূমিকায় অভিনয় করে গেছে শুধুমাত্র ওর কাকার মুখ থেকে 20 বছর আগের সেই খুনের ঘটনাটা জানবার জন্য। কিন্তু আমার বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই, আদালতে প্রমাণ করতে পারবেন না। পারবো। আপনার নিজের মুখে বলা স্বীকারোক্তিটা এই মোবাইলে বন্দি হয়ে গেছে ভরদ্বাজ বাবু। সরি কাকা বাবু। সুতরাং নিজের বাবাকে খুন করার অপরাধে আপনাকে ফাঁসিতে ঝোলাতে আমার আর কোনো অসুবিধা হবে না। অফিসার, এটাকে নিয়ে যান। চলুন এনেকে চলুন। তুই আমাকে ছেড়ে চলে যাবি মা? যেতে হবে, কারণ অজান্তা এখন সরকারি ডিউটিতে আছে। কিন্তু আমি 1 মাসের ছুটি চাই স্যার। ছুটি? কিন্তু কেন? পুলিশের চাকরি করলেও আমি তো একটা মেয়ে। এই সংসারে অভিনয় করতে করতে আমার নারী জীবনে খাতায় পাতায় একটু একটু করে একটা সত্যের ছবি ফুটে উঠেছে। জানি না রাহুল কি বলবে। একদিন নতুন করে পড়াবো বলেই তো তোমার মিথ্যে সিঁদুরটা মুছে দিয়েছিলাম অজান্তা। তাহলে আয় মা, ওই নরক হয়ে যাওয়া বাড়িটাকে বাঁচা। এই লক্ষ্মী পুজোর রাতে আমি ঘরের লক্ষ্মীকে বরণ করি। 20 বছরের অন্ধকার মুছে দিয়ে আজ এই তুই সংসারে অমাবস্যায় পূজা করি। আরে কি হলো, আপনারা চুপ করে বসে থাকবেন? একটু উলু তো দিন, আমি সঙ্গে একটা গান গেয়ে দিই। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমার ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে, আমার ঘরে থাকো আলো করে, আমার ঘরে থাকো আলো করে। নমস্কার, আমাদের যাত্রা অনুষ্ঠান অমাবস্যার কোজাগরি এখানেই